চুমুতে শেষ হয়নি আমার। মানে কি? মানে হলো তোমার ঠোঁট কেটে গেছে, তাই যতবার খাবার মুখে দেব তরকারির ঝোল লেখে ঠোঁট জ্বলবে, তাই আমি চুমুখে ঝোলটুকু মুছে দেব, ব্যাস। এমনটা কিন্তু কথা ছিল না। তাতে কি হয়েছে? নম্রমিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাফিদ আবারও এক লোকমা ভাত পুড়ে দেয় তার মুখে। এরপর সযত্নে অধরে অধর মিলিয়ে মুছে ফেলে লেগে থাকা ঝোলটুকু। নম্র, হুম। রাগ করেছ? রাগ করতে পারলে এতদিনে অনেক কিছুই করে ফেলতাম। আর আমার রাগ না করতে পারার সুযোগ তুমি নিতে পারতে না। হাসে রাফিদ, প্রকাশ্যে হাসলেও মনে মনে মুগ্ধ হয় সে। মুগ্ধ হয় এই পরিবারের প্রতি নম্রমিতার ভালোবাসা দেখে। মুগ্ধ হয় তোহার প্রতি ননদ নয় বোনের মতো ভালোবাসা দেখে। মেয়ে হয়েও তোহা কখনো এই পরিবারকে এত সুন্দরভাবে আগলে রাখতে পারবে না যতটা নম্রমিতা পেরেছে। নম্রমিতা যেন আস্ত এক ভালোবাসার খনি, যেখান হতে শুধুমাত্র ভালোবাসা আহরণ করা যায়। মুখে খানিকটা গাম্ভীর্য ভাব বজায় রেখে রাফিদ বলে, তোমাকে ডক্টর খালি পেটে থাকতে একদম বারণ করেছে নম্র। মাইগ্রেনের পেনে কত রাত ঠিক করে ঘুমোতে পারো না, আমি তো নিজের চোখে দেখেছি। যন্ত্রণায় কত রাত ছটফট করো। নিজের একটু খেয়াল রাখো নম্র, প্লিজ। তোমার কষ্ট আমার যে একটু সহ্য হয় না পাগলে। নিজের জন্য না হলেও আমার আমিটাকে ভালো রাখার জন্য নিজের একটু খেয়াল রাখো, প্লিজ। চোখ জ্বলছে রাফিদের। নম্রমিতার সামান্যতম কষ্ট চিরে রেখে দেয় তার বুক। হাহাকার করে যন্ত্রণায়। নম্রমিতা দুই হাতে জাপটে ধরে রাফিদকে, মাথা রাখে বুকে। চোখ বন্ধ করে শুনতে থাকে রাফিদের হৃদস্পন্দন। যেন প্রতিবার তারা বলে চলেছে ভালোবাসি ভালোবাসি। কে বলেছে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয়? কই, তারা তো কেউ কখনো ভালোবাসি বলেনি। তবুও যে কি ভীষণ ভালোবাসে একে অপরকে। রনকের বাড়ির লোক সহ চৌধুরী পরিবারের সকলে উপস্থিত আছে ড্রয়িং রুমে। তোহাকে এখনো আনা হয়নি নিচে। নম্রমিতাও নিচে আসেনি। কাজ সেরে মাত্র কিছুক্ষণ আগেই সে রুমে গিয়েছে ফ্রেশ হতে। কোনো মতে তাড়াহুড়ো করে গোসল সেরে ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি পরে এগিয়ে আসে ড্রয়িং রুমের দিকে। রনকের বাবা মা দাদা দাদি আর তারিন এসেছে তোহাকে দেখতে। দাদি ছাড়া সকলে আগেই তোহাকে দেখেছে। তোহাকে তাদের সবারই বেশ পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা, রনক ভালোবাসে তোহাকে। নাত বৌদিহি মেলা সুন্দরী আছে। রনকের দাদির কথা শুনে সকলে তাকায় সামনে। হাসি মুখে এগিয়ে আসছে নম্রমিতা, শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে, একেবারেই বউ বউ সাজ। তাও কিভাবে যে ভুল হলো তার। রাগ হয় রাফিদের। তার বউকে এভাবে অন্য কারো নামের সাথে জুড়ে দেওয়া ব্যাপারটা একটু সহ্য হচ্ছে না তার। কয়েক সেকেন্ডের ব্যবধানে রনকের দাদিকে বিষ বিষ লাগছে তার। ভাবনাটা যদিও বড্ড ছেলে মানুষই, তবুও সে ছেলে মানুষ থাকতে চায়। তার অনেক কষ্টে পাওয়া এক বউ নম্রমিতা, তাকে এভাবে অন্য কারোর বউ কেন ভাববেন উনি? অনেকটা লজ্জায় পড়ে যায় রনক। রাফিদ বাদে চৌধুরী বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে। রনক আর চোখে বাবার দিকে ইশারা করে দাদিকে সত্যিটা বলতে বলে। আড়ষ্টতায় চোখ তুলে তাকাতে পারছে না রনক। ইস, কি বিশ্রী এক ব্যাপার। ভাগ্যিস তোহা এখানে নেই, নয়তো সেও তার মতো লজ্জা পেত বেশ। রাফিদ উঠে গিয়ে নম্রমিতার কাঁধ ধরে সকলের সামনে আনে। রনকের দাদির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার বউ, এবারের বড় আর একমাত্র বউ নম্রমিতা। আমার বউ হলো এবারের বড় মেয়ে, কিন্তু সে। নিজের ভুল বুঝতে পেরে খানিকটা লজ্জা বোধ করেন রনকের দাদি। হালকা কিছু নাস্তা তাদের সামনে এগিয়ে দিয়ে আনোয়ারা খাতুনের নির্দেশে তোহাকে রুম থেকে নিয়ে আসতে যায় নম্রমিতা। সারা রুমের মাঝে পায়চারি করছে তোহা। ভীষণ অস্থির অস্থির লাগছে আজ সকাল থেকে। দুই দণ্ড বসে থাকতে পারেনি সে। দার্জিলিং থেকে ফেরার আগে রনকের নাম্বার নেওয়া হয়নি বলে বেশ বিরক্ত সে নিজের উপর। এতগুলো দিন রনকও কোনোভাবে যোগাযোগের চেষ্টা করেনি। নাম্বার নেই তার কাছে, এই ভেবে নিজেকে বুঝ দিয়েছে সে। দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে নিজেকে গুছিয়ে নিয়ে বাইরে বের হয় তোহা। বাসন্তী রঙের শাড়ি পরেছে আজ সে। হালকা সাজ, চুলগুলো খোপা করা। বিয়ের কথাবার্তা চললে বোধহয় মেয়েদের রূপ আরো খানিকটা বেড়ে যায়। তোহাকে দেখে এমনটাই ধারণা করছে নম্রমিতা। চোখের তলা থেকে কাজল নিয়ে নজর টেকা দিয়ে দেয় কানের পিছে। এরপর মিষ্টি হেসে তোহাকে সাথে করে নিয়ে যায় ড্রয়িং রুমে। নাত বৌরে আজ ঘরে নিয়ে চলো বৌমা। এই মেলা সুন্দরী ঘরের বাইরে রাখবা নয়, এক্কেরে চাঁদের টুকরা মুখখানি। রনকের দাদির কথায় তোহাবাদের রুমে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে ওঠে। হাসে রনক স্বয়ং। লজ্জায় এক হাত দিয়ে অপর হাতে নখ খুঁড়ছে তোহা। এতটা লজ্জায় এত বছরের জীবনে সে কখনোই পায়নি।
একে তো নার্ভাসনেসের সব গোলমাল হয়ে যাচ্ছে, তার উপর রনকের দাদির লাগাম ছাড়া কথাবার্তা। লজ্জায় কান লাল হয়ে যাচ্ছে যেন তার। বড়রা বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে ব্যস্ত। তোহা আর রনককে আলাদা করে নিজেদের মতো বোঝাপড়া করার জন্য পাঠানো হয় তোহার রুমে। বেডের উপর চিত হয়ে শুয়ে আছে রনক। সামনে জানালা ধরে বাইরের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তায় মগ্ন তোহা। হুট করেই তোহা হুড়মুড় করে এসে বসে রনকের পাশে। কণ্ঠ খাদে ফেলে প্রশ্ন করে, আপনার কিছু জানার নেই? নতুন করে জানার মতো কিছু আছে? যা জানার সবাই তো জানা মোটামুটি। তুমি আমাকে ভালোবাসো, এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই। কিন্তু আমার বলার আছে। না বললে হয় না। চলো না পুরনো কথা ভুলে বরং ফিউচার প্ল্যান করি। এক হালি নাকি 1 ডজন বাচ্চা নেব, সেসব নিয়ে ভাবি। অসভ্য ফাজিল একটা। এই যা, আগের বারের কথা দেখি তোমার মনেই নেই। শ্বশুর বাড়িতে এসে একটু আমার অসভ্যতার প্রমাণ নিতে চাইছো নাকি তোহা? প্লিজ চুপ করুন। আপনি আজকাল বড্ড লাগাম ছাড়া কথা বলছেন, ঠিক হচ্ছে না কিন্তু। ইসরে, হবু হাফ বউটা রেগে যাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে? চুপ, একেবারে চুপ। এখন শুধু আমি বলবো আর আপনি শুনবেন। আচ্ছা বলো। রুহেলকে আমার ভালো লেগেছিল। আবারও বলছি, ভালো লেগেছিল, ভালোবাসিনি। প্রেম জীবনে বহুবার হলেও ভালোবাসা হয় একবারই। ভালোবাসা হতে গেলে ভালো লাগা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে আমি শ্রদ্ধা করতাম, ভীষণ ভালো লাগতো একজন বন্ধু হিসেবে আপনাকে। কিন্তু হুট করেই আপনার খারাপ ব্যবহারগুলো দাগ কাটতে শুরু করলো আমার কোমল হৃদয়ে। ভালো লাগাটা পরিণত হয় খারাপ লাগাতে। ঠিক সেই সময় রুহেলের কাছাকাছি আসা, নতুন অনুভূতির সাথে পরিচয়, প্রেমের মিষ্টি মিষ্টি কথা, সবকিছুই ভালো লাগতে শুরু করে। আপনার খারাপ ব্যবহারের কাছে এগুলো অনেক মধুর লাগতে শুরু করে। হেলে পড়ি সেদিকে। সময় গড়াতেই বুঝতে পারি রুহেলের জীবনে আমি প্রথম কিংবা শেষ নই। আগেও এসেছে অনেক, ভবিষ্যতেও আসবে, কিন্তু তাতেই আমার কিছু যায় আসতো না। ঠিক এই জায়গাটাই ছিল সবচেয়ে চিন্তার। ভালোবাসার মানুষের পাশে তো কাক পক্ষীর উপস্থিতিও সহনীয় নয়। তবে আস্ত সুন্দরী সুন্দরী রমণীদের কিভাবে সহ্য করতে পারছি আমি, তাও গায়ে মাখি না ততটা। নব্য প্রেমের অনুভূতিতে ভাসতে ভাসতে হুট করেই যেন তীর খুঁজে পাই। বুঝতে পারি বাস্তবতা। এর মাঝে আপনিও কলেজ ছেড়েছিলেন। অনেক কিছু বলার ছিল আপনাকে যেন, কিন্তু ঠিক কী বলার ছিল আমার জানা ছিল না। আপনার বিদায়বেলা আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল। কেমন যেন অজানা এক কষ্টে ভেঙে পড়েছিলাম আমি, যার উৎস ছিল নিজেরও অজানা। সেদিন আপনার বলা অসুখের কথা আমি না বুঝলেও আপনার চলে যাওয়া আমাকে বুঝিয়েছে সবটা। প্রতি মুহূর্তে টের পাইয়ে দিয়েছে আমিও যে সেই অসুখের ভুক্তভোগী। সুধারূপে করেছি পান প্রেমেরও গরল। আমাদের কখনো ঘটা করে বিচ্ছেদ হয়নি, তবে কেউ কারোর দিকে তাকানোর প্রয়োজনও মনে করিনি। এরপর থেকে শুধু একজনই আমার সবটা জুড়ে ছিল, যাকে ঘিরে সাজিয়েছি অগণিত অগোছালো স্বপ্ন, যার পূর্ণতা পাওয়ার কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা বেঁচে ছিল না। তবুও অবুঝ মন বারবার চেয়ে গেছে তাকে, বেসেছে তাকেই ভালো। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো তোহার আঁখিকোটর থেকে। রনক গড়িয়ে পড়ার আগেই তা তুলে নেয় আঙুলের ডগায়। সিক্ত কণ্ঠে বলে ওঠে, এটাই প্রথম আর এটাই যেন শেষ কান্না হয় তোমার তোহা। কথা দিলাম সজ্ঞানে আমার কারণে কখনো 1 ফোঁটা জলও গড়াবে না এ আঁখি হতে। তারা শুধু সাক্ষী হবে আমার ভালোবাসার, আমার নির্লিপ্ত গভীর চুম্বনে মত্ত হয়ে সুখ খুঁজে নেবে। এবার স্বাদ হবে সুখের। প্রাপ্তির হাসি হাসে তোহা। ডান হাত রনকের বুকের মাঝে রেখে মাথা রাখে বাম পাশে। রনক গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে তার প্রিয়তমাকে। আমাকে মাফ করো তোহা, নিজের অজান্তেই অনেকটা কষ্ট দিয়ে ফেলছি। তুমি আগে থেকেই এতটা ছটফট করেছো যন্ত্রণায়, জানা থাকলে দার্জিলিংয়ে নতুন করে আর এত কষ্ট দিতাম না। দেখা মাত্রই বুকে জড়িয়ে নিতাম। যে শান্তির খোঁজে ছিন্নভিন্ন হয়েছে উজাড় করে দিতাম সেই শান্তি তোমার আঁচলে। খানিকটা মাথা তুলে তোহা ডান হাতের তর্জনী রাখে রনকের ঠোঁটে। অতঃপর চোখে চোখ রেখে আবেগী কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসি আমার একান্ত ব্যক্তিগত রাগী মানুষটাকে। ভালোবাসি আমার সান্নিধ্যে আসা লুচ্চা মানুষটাকে। ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে রনক ফিস ফিস করে বলে ওঠে, এখন উত্তর দিলাম না বলে রাগ করো না আবার যেন। বিশেষ দিনে বিশেষ মুহূর্তের জন্য তোলা রাখলাম এই উত্তর। স্নিগ্ধ সকালের মুক্ত বাতাসে নেই কোনো কালিমা।
ফুরফুরে মেজাজে ব্যালকনিতে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস টানে তোহা। রুম থেকে ফোন এনে কল করে রনককে। দুইবারের মাথায় ঘুমে আচ্ছন্ন কণ্ঠে ফোন রিসিভ করে রনক। অস্পষ্ট সুরে বলে, হ্যালো, কে? আপনার বউ। বউ, ঘুমাতে দাও না একটু, এমনিতেই কাল রাত করে ঘুমিয়েছি। রাত জেগে কথা বলতে কে চেয়েছিল শুনি? আমি সব দোষ মাথা পেতে নিচ্ছি, কিন্তু এখনো একটু ঘুমাই প্লিজ। এই এই একদম না। আজ না আমাদের বিয়ে লেহেঙ্গা কিনতে যাওয়ার কথা। তুমি রেডি হয়ে থাকো, আমি 10টার মধ্যে তোমাকে পিক করে নেব। এখন রাখছি, টাটা। তোহাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয় রনক। অতঃপর আবারও আচ্ছন্ন হয়ে গভীর ঘুমে। আগামী মাসের 2য় সপ্তাহে তাদের বিয়ে। হাতে 1 মাসের মতো সময় আছে প্রায়। সকাল থেকেই নম্রমিতা বেশ খানিকটা অসুস্থ। কেমন যেন দুর্বল দুর্বল লাগছে শরীরটা। ঘুম থেকে উঠতে গিয়েও মাথা ঘুরে গিয়েছিল বেশ খানিকটা। সাধারণ দুর্বলতা ভেবে সেভাবে মাথা ঘামায়নি আর। সামনের মাসে বিয়ে, একে একে সব কাজগুলো গোছানো বাকি। রাফিদ অফিসের জন্য রেডি হতে হতে ডাক দেয় নম্রমিতাকে। কিচেনের গ্যাস অফ করে অস্থির পায়ে রুমের দিকে চলল সে। কোমরে গুজে রাখা আঁচল দিয়ে মুখে জমে থাকা ঘাম মুছতে মুছতে এগিয়ে আসে রাফিদের কাছে। হুট করেই মাঝপথে মাথা চক্কর দিয়ে ওঠে ভীষণ ভাবে। নম্রমিতা পড়ে যেতে গেলে তাকে 2 হাতে আগলে ধরে রাফিদ। ব্যস্ত পায়ে টেনে আনে বেডের কাছে। নম্র, ঠিক আছে তুমি? শরীর খারাপ লাগছে? আগে বলোনি কেন আমাকে? আম্মা, আম্মা শোনো, এদিকে জলদি আসো আম্মা। তোহা, পানি নিয়ে আয়। রাফিদকে পাগলের মতো সবাইকে ডাকতে দেখে হাত খামচে ধরে নম্রমিতা। শরীর কেমন যেন গুলিয়ে আসছে তার। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও বহু কষ্টে ক্লান্ত কণ্ঠে বলে, এভাবে ব্যস্ত হবে না প্লিজ, আমি ঠিক আছি তো। কি ঠিক আছো তুমি? ঠিকভাবে কথাটা তো বলতে পারছো না, আর বলছো ঠিক আছো? এতটা অসুস্থ কিভাবে হলে তুমি? একটু যত্ন নেও না নিজের প্রতি। নম্র, তোমাকে কিভাবে অসুখ করতে দেখতে পারি না আমি। কেন নিজের অযত্ন করো? এভাবে বেখেয়ালি করবে আমাকে কে সামলাবে বলো? তুমি যে অসুস্থ আমাকে একবার কেন বললে না? এই অবস্থা আবার কিচেনে গেছো রান্না করতে। ইস, কেমন করে তাকিয়ে আছো দেখো। এভাবে দেখো না নম্র, কষ্ট হচ্ছে তো আমার। নম্রমিতার কপালের সাথে কপাল ঠেকিয়ে কেঁদে দেয় রাফিদ। মুখের উপর টপ টপ করে পড়া জলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে নম্রমিতা। আলগোছে হাত রাখে রাফিদের গালে। বহু কষ্টে উচ্চারণ করে কয়েকটা শব্দ। ইস, পাগলের মতো এইভাবে কাঁদতে হয় না রাফিদ, ঠিক আছি আমি, পাগল একটা। অতঃপর আলগা হয়ে যায় হাত, ছেড়ে দেয় শরীর। দম বন্ধ হয়ে আসে রাফিদের। একের পর এক আলতো থাপ্পড় দিতে থাকে নম্রমিতার গালে। অতঃপর হাউমাউ করে কেঁদে উঠে বুকে জড়িয়ে নেয় নম্রমিতাকে। মনে মনে প্রশ্ন করে, এ কি সূচনা? এ কি সূচনা নাকি অন্ত? বাকরুদ্ধ রাফিদ। জীবনের এত বড় একটা খুশির দিনে অনুভূতি প্রকাশ করতে ভুলে গেছে সে। কেমন যেন থম মেরে বসে আছে সেই থেকে। বাবা হওয়ার অনুভূতি যে এত বেশি সুখের তা জানা ছিল না তার। অদ্ভুত এক শিহরণ খেলে যাচ্ছে দেহ মনে। নম্রমিতা এখনো অজ্ঞান, এ খবর তার জানা নেই। জানলে হয়তো খুশিতে এতক্ষণে কান্না করে দিত সে। চৌধুরী বাড়িতে 2য় খুশির আমেজ। একসাথে 2টো নতুন সংবাদে মুখরিত বাড়ি। তোহা পারে তো পুরো বাড়ি মাথায় তুলে নাচে। সবচেয়ে বেশি খুশি লাগছে তাকে। তোহা রুমে গিয়ে কল করে রনককে। শুনুন, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ, একটা ছোট বাবু আসতে চলেছে। নাউজুবিল্লাহ, কি সব বলো তোহা? আমি তো এখনো টাচ পর্যন্ত করলাম না তোমাকে, শুধু একটু আটটু চুমা খেয়েছি শুধু। বেডে বসে কপাল চাপড়ায় তোহা। তার আগেই বোঝা উচিত ছিল এই লোক ফাজিলের 1 নম্বর। যেন পড়াশোনা নয়, ফাজলামের উপর কোর্স করেছে সে। আজ তো এক ফাজিলের হাড্ডি। ফুঁস করে শ্বাস ছেড়ে তোহা বলে ওঠে, পাপা নয়, ফুপা হতে চাচ্ছেন আপনি। ও তাই বলো? আমি তো আবার ভাবছিলাম। ঠাস করে মুখের উপর কল কেটে দেয় তোহা। প্রথমে চমকালো, পরবর্তীতে হো হো করে হেসে ওঠে রনক। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রাফিদ বসে নম্রমিতার পাশে। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে তার, তবে শরীরটা ভালো লাগছে না। তাই বেড থেকে ওঠে না আর। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় নম্রমিতা। আচমকা তার কপালের সাথে কপাল ঠেকিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে রাফিদ। নম্রমিতা ডান হাত রাখে রাফিদের মাথার পিছে। ঝাঁকড়া চুলগুলোতে আলতো হাতে হাত বুলিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে, এমন কেন করছো? ঠিক আছি তো আমি। ভয় পাই দিয়েছিল অনেক। তুমি একটা পাগল। হুম। শোনো, খুশি তো তুমি? এত বেশি খুশি যে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। তোহাকে সাথে নিয়ে বিয়ের কেনাকাটা করতে এসেছে রনকের পরিবার। রনক আর তোহা মিলে বিয়ের এই শাড়ি পছন্দ করছে, বাকিরা গয়না দেখছে পাশের স্টোরে।
আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে তোহা। পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় রুহেলকে। ঢিলে ঢালা পোশাক, কেমন যেন ছন্ন ছাড়া। অবাক হলেও মুখে তা প্রকাশ না করে আগের মতো ব্যস্ত হয়ে পড়ে সে শাড়ি দেখতে। তোয়া কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি। ও, একা? উঠবি হাজবেন্ড আছে সাথে। তুমি বিয়ে করছো? কেন? বিয়ে কি মানুষ করে না নাকি? আর আমার বিয়ে নিয়ে এত বিস্ময় প্রকাশের কি আছে? গত 4 দিন ধরে কলেজের সামনে তোমার জন্য অপেক্ষা করছি তোয়া, কিন্তু তুমি আসোনি। তবে এই সেই কলেজ না আসার কারণ। প্রথম কথা হলো আমি জানতাম না তুমি অপেক্ষা করেছিলে আমার জন্য। আর দ্বিতীয় হলো আমি জানলেও আসতাম না। তুমি এমন কোনো স্পেশাল মানুষ না আমার কাছে যে আমাকে তোমার অপেক্ষা করা দেখে ছুটে যেতে হবে। হাসে রুহেল, তার কণ্ঠ কাঁপছে। দুরু দুরু বুকে কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, আমাকে মাফ করা যায় না তোহা? মাফ? কিন্তু কেন? তোমার আমার কাছে মাফ চাওয়ার মতো তো কিছু নেই। আর তুমি যদি মনে করো যে আমি তোমাকে ভালোবাসি, তবে সেটা একদমই ভুল। আমি বাসি না ভালো তোমাকে। কিন্তু আমি বাসি তোহা, অনেক বেশি ভালোবাসি। রাগ হয় তোহার। এই মুহূর্তে তার সব রাগ গিয়ে পড়ছে রনকের উপর। তোহাকে একা রেখে সে যদি অন্যদিকে না যেত, তবে রুহেল এত কথা বলার সাহস পেত না। মাথা ঠান্ডা করে দীর্ঘশ্বাস ফেলে তোহা বলে, দেখো রুহেল, প্লিজ এখান থেকে যাও, এটা আমার অনুরোধ। প্লিজ তোহা, বিয়েটা করো না, মরে যাব আমি। তবে মরে যাও, কিন্তু এই ধরনের কথা আর কখনো বলবে না আমার সামনে। বিয়ে করবো না মানে কি? ছেলে খেলা পেয়েছো? দেখো রুহেল, তোমার জীবনটা ছেলে খেলা হতে পারে, আমারটা না। একের পর এক মেয়ে নিয়ে ফুর্তি করার তোমার স্বভাব হতে পারে, আমার না। বিয়ে আমার কাছে খুব পবিত্র একটা জিনিস, আল্লাহর রহমত। আমি আর আগের মতো নেই তোহা, একদম চেঞ্জ হয়ে গেছি। শত সুন্দরী মেয়েদের দিকে তাকাতেও ইচ্ছে করে না আর। আমার চোখে তো একজনেই আটকে গেছে, তাকে ভুলতে পারছি না কিছুতেই। প্লিজ চুপ করো, এসব নাটক আমার সহ্য হচ্ছে না। আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার সিনিয়র। নিজের সম্মান বাঁচাতে চাইলে এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। মাথা নিচু করে ফেলে রুহেল। স্টোর থেকে বের হতে গিয়ে আবারও ফিরে আসে তোহার কাছে। মৃদু কণ্ঠে বলে, আমি আবার আসবো তোহা, আমার মৃত্যুর আগ পর্যন্ত আসবো তোমার কাছে। একটু বাঁচার লোভে বারবার ছুটে আসবো তোমার কাছে। প্রয়োজনে তোমার পায়ে পড়ে যাব। একটু ভালোবাসা চেয়ে নিব ভিক্ষা স্বরূপ। কতদিন আমাকে ফিরে দিতে পারো আমি দেখতে চাই। কোনো 100 বিয়ে হয়েও গেলেও অবচেতন মনে শুধু তোমাকেই চাইবো আমৃত্যু। কথাগুলো বলে আর দাঁড়ায় না রুহেল, বের হয়ে যায় স্টোর থেকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তোহার। রুহেলের এমন পাগলামি সহ্য হচ্ছে না তার। রুহেল যে সত্যিই চেঞ্জ হয়ে গেছে সেটা তার চোখে মুখে স্পষ্ট। তার প্রতিটা কথাই ছিল আকুতি। কাউকে সত্যিকারে ভালোবাসলেই এমন আকুতি করা যায়, যেমন সে বাসে রনককে। দুনিয়ায় এপার ওপার হয়ে গেলেও সে রনককেই চাইবে। তোহার সকল অভিযোগ জমা হলো উপরওয়ালার কাছে। আসমানের দিকে তাকিয়ে তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলে, যারে বানাওনি যার তরে, কেন বাঁধিলে তারে মনের ঘরে। কলেজের সামনে দাঁড়িয়ে তোহা ওয়েট করছে রনকের। বিয়ের মাঝে কলেজে আসার ইচ্ছে একেবারেই ছিল না তার, কিন্তু নতুন সেমিস্টারে কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্যই আসতে হয়েছে। বিগত 1 ঘন্টা ধরে সে অপেক্ষা করছে রনকের জন্য, অথচ সে একেবারে লাপাত্তা। রাগ হয় তোহার, মনে মনে বেশ খানিকটা বকাঝকাও করে তাকে। অতঃপর খানিকটা দূর থেকে রনকের গাড়ি দেখতে পেয়ে মুখে হাসি ফুটে ওঠে তার। তোহার সামনে গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে দেয় রনক। তোহাও বিনা বাক্য ব্যয়ে উঠে বসে গাড়িতে। গন্তব্যহীন পথে চলছে গাড়ি। মূলত রনক তোহাকে নিয়ে বেরিয়েছে লং ড্রাইভে যাওয়ার জন্য। বিয়ের আর মাত্র 5 দিন বাকি। প্রেমিক প্রেমিকা হিসেবে এটাই তাদের শেষ ঘোরাঘুরি। ফুরফুরে মেজাজে জানালা থেকে মাথা বের করে বসে আছে তোহা। রনক বেশ কয়েকবার বারণ করলেও কথা কানে নেয়নি সে, তাই রনকও আর জোর করেনি। সামনের একটা স্টলে গাড়ি দাঁড় করাতে বলে তোহা। রনক ভাবে তোহা হয়তো এই স্টোর থেকে কিছু কিনবে, তাই গাড়ি সাইড করে ফেলে। রনককে কিছু বলার সুযোগ না দিয়ে তোহা দৌড়ে যায় রাস্তার অপর পাশে। একজন হাওয়াই মিঠাই বিক্রেতা বৃদ্ধ লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে সেখানে। তোহা এক দৌড়ে বৃদ্ধার কাছে গিয়ে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে ফেলে। 2 হাত উঁচু করে দূর থেকে সেগুলো দেখায় রনককে।
তোহার বাচ্চামি কাণ্ড থেকে হেসে ফেলে রনক। তোহার এই সরলতার জন্যই তো এত বেশি ভালোবেসে ফেলেছে সে। হালকা হেসে সামনের দিকে তাকাতেই ধক করে ওঠে রনকের বুক। দুই হাতে হাওয়াই মিঠাই নিয়ে ফুরফুরে মেজাজে আসা মেয়েটার দিকে ধেয়ে আসছে একটা দ্রুতগামী গাড়ি। গাড়িটা যতদূর সম্ভব ব্রেক ফেল করেছে, নয়তো ব্যস্ত রাস্তায় এত স্পিডে গাড়ি চালার কথা নয়। বুক কেঁপে ওঠে রনকের। তোহা একবারও মাথা তুলে আশেপাশে তাকাচ্ছে না। সে ব্যস্ত হাতের হাওয়াই মিঠাই নিয়ে। কলিজার পানি শুকিয়ে আসে রনকের। তীব্র ব্যথায় কুকিয়ে ওঠে বুক। এই দৃশ্য দেখা তার পক্ষে সম্ভব নয়। কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে সে। কথা বলার চেষ্টা করছে, অথচ মুখ থেকে শুরু জাতীয় শব্দ ছাড়া কিছুই বের হচ্ছে না। মুহূর্তেই রবের কাছে তোহার প্রাণ ভিক্ষা চায় সে। গাড়িটা যতই তোহার কাছে আসছে, রনকের হার্টবিট বেড়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে ওঠে তোহার নিষ্পাপ চেহারা, সেই হাসি মুখ। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে মোটা মোটা অশ্রুকণা। খালি খালি লাগে বুকটা। গাড়িটা একেবারে তোহার কাছাকাছি আসতেই দুই চোখের উপর হাত চেপে তোহার নাম ধরে চিৎকার করে জ্ঞান হারায় রনক। রুহেলের রক্তাক্ত মাথাটা কোলে তুলে নেয় তোহা। কাপা কাপা হাত রাখে রুহেলের কপালে। প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে তার। রক্তে ভেসে যাচ্ছে তোহার জামা। অথচ রুহেলের মুখে হাসি, যেন ভীষণ তৃপ্তি পেয়েছে সে। কিছুক্ষণ আগে রুহেল এদিকে এসেছিল একটা কাজে। হঠাৎ করে তোহাকে দেখে থেমে যায় সে। দু চোখ ভরে দেখতে থাকে তোহার উল্লাসে ভরা চেহারা। কিশোরী ন্যায় দুই হাতে হাওয়াই মিঠাই উঠিয়ে রনকের সাথে ইশারায় মেতে ওঠাও তার দৃষ্টি এড়ায় না। হঠাৎ করে আশেপাশে তাকাতেই তার চোখ পড়ে তোহার দিকে ধেয়ে আসা গাড়িটার দিকে। পাগলের মতো ছুটে যায় রুহেল। এক ধাক্কায় তোহাকে সরিয়ে ফেলে রাস্তার কিনারায়, কিন্তু নিজে সরার সময় আর পায় না। তার আগেই সেই গাড়ির সাথে সংঘর্ষ ঘটে তার দেহে। প্রবল ধাক্কায় ছিটকে দূরে গিয়ে পড়ে সে। কেন এমন পাগলামি করলে রুহেল? ক্রন্দনরত তোহাকে দেখে রুহেলের হাসি চওড়া হয় আরো। খানিকটা ধিমি কণ্ঠে বলে ওঠে, তুমি আমার জন্য কাঁদছো তোহা? আমার জন্য? ইস, তোহা, এত খুশি আমি কোথায় রাখি? কাঁদলে আরও বেশি মায়াবী লাগে তোমাকে। তোমার চোখে আমার জন্য পানি, তোমার মনে শুধু আমার জন্য চিন্তা, তোমার কোলে আমার মাথা। ইস, কী যে ভালো লাগছে। এমনটা জানলে তোহা আমি রোজ অ্যাক্সিডেন্ট করতাম তোহা। প্লিজ রুহেল, এমন বলো না। আমাকে বাঁচাতে গিয়ে তোমার আজ এই অবস্থা। এই মেয়ে, আমার খুশি বুঝি সহ্য হচ্ছে না তোমার? ভালোবাসার মানুষের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সৌভাগ্য কয়জন হয় বলো? আমি নিঃসন্দেহে সৌভাগ্যবান। রুহেল প্লিজ, কোনো কথা বলো না। হসপিটালে নিয়ে যেতে হবে তোমায়। তোমার কিছু হয়ে গেলে নিজেকে কখনোই মাফ করতে পারবো না আমি। তোহা, আমার সময় ফুরিয়েছে। আমার করা সমস্ত অন্যায়ের ফল তো একদিন না একদিন পেতে হতো আমাকে। কতগুলো মেয়ের মন নিয়ে খেলছি আমি। তাদের বিষাক্ত নিঃশ্বাস আমাকে যে প্রতি মুহূর্তে অভিশাপ দিয়েছে। ভালোবাসি ভীষণ। আমার তিক্ত বুকের পাশ তুমি। ওই পোকার মতো একটু একটু করে আমার বুকের ভেতরটা খেয়ে ফেলছো তুমি। এখন যে আমার বুকটা পুরো ফাঁকা। প্লিজ রুহেল, আর যেতে নয়। হসপিটালে যেতে হবে। অনেক রক্তক্ষরণ হয়েছে তোমার। তোহা, আমার হাতে বেশি সময় নেই। হসপিটালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার ছেলে হলে তার নাম রুহেল রেখো কেমন? তুমি যখন তাকে ভালোবাসবে, আদর করবে, আমি আমার ভালোবাসা পেয়ে যাব তার মাঝে। কাপা কাপা রক্তাক্ত হাতে রুহেল শুয়ে দেয় তোহার মুখ আলতো হাতে। অতঃপর বিদায় জানায় পৃথিবীকে। তোহা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে রুহেলকে। আর যাই হোক, সে তো কখনো রুহেলের এমন করুণ দশা হোক সেটা চায়নি। রাস্তার মাঝে তাদেরকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। এই ঘটনায় তাদের প্রত্যেকের চোখে জল। একটা মানুষ ঠিক কতখানি ভালোবাসলে প্রিয় মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই ঢলে পড়ে মৃত্যু মুখে। জ্ঞান ফিরে রনকের। দূরে মানুষের ভিড় দেখে বুক ছ্যাদ করে ওঠে তার। দৌড়ে যায় তোহার কাছে। উৎসুক জনতার ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই বিস্ময় হতবিহ্বল সে। কেমন রক্তাক্ত বিবর্ণ চেহারা তোহার। রুহেলের মাথাটা কোলে রেখে কাঁদছে সে। রনক হাঁটু মুড়ে বসে তোহার পাশে। প্রিয় মানুষের সান্নিধ্য পেয়ে আরো জোরে শব্দ করে কেঁদে ওঠে তোহা। রনক এক হাতে বুকে জড়িয়ে ধরে তোহার মাথা। সান্ত্বনা স্বরূপ চুমু আঁকে তোহার চুলের ভাঁজে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে প্রকৃতিতে। তোহা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আনমনে তাকিয়ে আছে বাইরের দিকে।
প্রতিটা বৃষ্টির ফোঁটা কি দারুণ ভাবে একে একে পড়ছে আকাশ হতে, এরপর টুপ করে মিলিয়ে যাচ্ছে ভূমিতে। এই দৃশ্য তার বহুবার দেখা, কিন্তু আজ কেন যেন ভালো লাগছে, তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কোথাও একটা শুনেছিল আকাশ ঘিরে বৃষ্টি আসে দুই কারণে, হয়তো কেউ খুব বেশি খুশি, নয়তো খুব দুঃখ। আচ্ছা, আজ যে তার মন খারাপ, এ কথা কি জেনে গেছে প্রকৃতি? তবে কি তার জন্য এই ঝমঝমিয়ে বৃষ্টি? সেদিনের পর 4 মাস কেটে গেছে, বিয়ে ডেট পিছিয়ে ফেলা হয়েছে আপাতত। সেই মুহূর্তে তোমার মানসিক অবস্থার কথা ভেবে রনক নিজেই বিয়ে ডেট পিছানোর কথা বলে। সকলে একমত হয়, সিদ্ধান্ত নেওয়া হয় নবমিতার ডেলিভারির পরে শুভ কাজ সম্পন্ন করবে তারা। রনক এ বাড়িতে আসে মাঝে মাঝে, তবে রোজ নিয়ম করে তোমাকে কলেজ পৌঁছে দেয় সে নিজেই। এই বাহানায় দুজনে দেখাও হয়ে যায় প্রতিদিন। প্রথম একটা মাস তোহা কারোর সাথে কথা বলতো না সেভাবে, এমনকি রনককেও এড়িয়ে চলতো খানিকটা। রনক বুঝেছে তোহাকে, ছায়ার মতো সঙ্গ দিয়েছে তাকে প্রতি মুহূর্তে। তোহাও ধীরে ধীরে বের হয়ে এসেছে সেই ট্রমা থেকে। তবে সেই চঞ্চলতা আর নেই, কেমন যেন অল্প কয়েক মাসের ব্যবধানে বড় হয়ে গেছে সে। আচমকা দরজায় কড়া নাড়ার শব্দে বাইরের দিক থেকে দৃষ্টি ফেরায় তোহা। আস্তে ধীরে গিয়ে খুলে দেয় দরজা। অসময়ে রনককে দেখে বেশ চমকায় সে, তবে প্রকাশ করে না। দরজা ছেড়ে ঢুকে পড়ে রুমে। ভিজে পুরো একাকার অবস্থা রনকের। তোহা তোয়ালে এগিয়ে দেয় তার দিকে। চোখ তুলে তাকায় রনক, অভিমানী কণ্ঠে বলে, এতদিন জামাই আদর পাওয়ার কথা ছিল আমার, কেউ একটু যত্ন করে চুলটাও মুছে দেয় না। মুচকি হাসে তোহা, নিজেই এগিয়ে যায় রনকের কাছে। বেডে বসে আছে রনক, তার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে নিজে হাতে তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দেয় সে। এত ভিজে ভিজে আসতে গেলে কেন? রনক কোমর জড়িয়ে ধরে তোহার, পেটে নাক ঘষতে ঘষতে বলে। খুব দেখতে ইচ্ছে করছিল তোমায়। হাসে তোহা, এমন পাগলামির সাথে সে অভ্যস্ত। রনকের থেকে নিজেকে ছাড়িয়ে রাফিদের রুম থেকে একটা শার্ট আর ট্রাউজার এনে দেয় তাকে। রনক ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসে। ভেজা শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর এসে যায় তার আবার। নম্রতার প্রেগন্যান্সি 5 মাস চলছে। এই কয়েক মাসেই একেবারে কাহিল দশা তার। ঠিকমতো খেতে পারে না সে, কিছু মুখে দেওয়া তো দূর, খাবারের গন্ধেই বমি উঠে আসে তার। শুধুমাত্র টক জাতীয় কিছু জিনিস ছাড়া কিছুই মুখে রোচে না তার। সেই সাথে মাঝে মাঝেই হুট করে শরীরটা ছেড়ে দেয় তার, একেবারে অবচেতনের মতো পড়ে থাকে। শরীরে শক্তি কুলিয়ে উঠতে পারে না, একেবারেই ক্লান্ত যেন। রাফিদ প্রতি মুহূর্তে চোখে চোখে রাখে তাকে, যতক্ষণ বাড়িতে না থাকে। তোহাকে রেখে যায় নম্রমিতার কাছে, যেন ভুল করেও কিছু ভুল না হয়। নম্রমিতার প্রেগন্যান্সি আর 5টা প্রেগন্যান্সির মতো স্বাভাবিক না। বেশ কিছু টেস্ট করে জানা যায় বেবির পজিশন ঠিক নেই, সেই সাথে প্রয়োজনের তুলনায় উঁচু পেট। যমজ বাচ্চা আছে বলে সন্দেহ করেন তারা। আগামী সপ্তাহে শিওর হয়ে যাবে। নম্রমিতার চিন্তায় ঘুম নেই রাফিদের চোখেও। যতক্ষণ নম্রমিতা জেগে থাকে, সেও জেগে থাকে তার সাথে। আবার নম্রমিতা ঘুমালেও ঘুমোতে পারে না সে। বারবার মনে হয় সে ঘুমিয়ে পড়লেই বুঝি কিছু অঘটন ঘটে যাবে নম্রমিতার সাথে। যে কোনো মূল্যেই রাফিদ নম্রমিতাকে হারাতে পারবে না। নিজের চেয়েও কয়েক গুণ বেশি ভালোবাসে যে তাকে। নম্রমিতাকে কোলে নিয়ে রাফিদ ঢোকে ডক্টরের চেম্বারে। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। রাফিদের বুকে মুখ লুকায় নম্রমিতা। সকলে হা করে তাকিয়ে আছে তাদের দিকে, যেন এমন দৃশ্য বিরল। ভীষণ আশ্চর্যের কিছু দেখে ফেলেছে তারা। এমন ভালোবাসার মানুষ সত্যি আজকাল বিরল। ডক্টরের চেম্বারে বসে আছে তারা দুজন। থমথমে মুখে ডক্টর একে একে পাতা উল্টে যাচ্ছেন রিপোর্টগুলো। তার মুখ দেখেই বলে দেওয়া যায় রিপোর্ট খুব একটা ভালো না। আজকাল মাঝে মাঝেই পেটে তীব্র ব্যথা হয় নম্রমিতার। থমথমে কণ্ঠে ডক্টর বলে ওঠে, আপনার গর্ভে টুইন বেবি আছে, তবে আমরা একজনকে বাঁচাতে পারবো না। হীরার সাথে একেবারে জড়িয়ে গেছে সে, যে কোনো মুহূর্তে গলায় ফাঁস লেগে মারা যেতে পারে। তবে দোয়া করুন, যা হওয়ার আরও 2 মাস পরে যেন হয়। এই মুহূর্তে একটা বাচ্চা গর্ভে মারা গেলে দ্বিতীয় জনকেও বাঁচানো মুশকিল। পশম ধরবে তার দেহে, সেই সাথে বিষাক্ত হয়ে পড়বে সবকিছু, যার ফলে দ্বিতীয় জনকেও মৃত্যু নিশ্চিত। আটকে ওঠে নম্রমিতা, কাঁপা কাঁপা হাত রাখে পেটে। তার যে দুজনকেই চাই। রাফিদ মলিন কণ্ঠে বলে ওঠে, এই সমস্যার কোনো সমাধান নেই। কোনোভাবেই কি দুজনকে বাঁচানো যায় না? না মিস্টার রফিক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও পারবো না। বাচ্চার পজিশন একদমই ঠিক নেই। কিছুদিন পর থেকে ওনার পেট ব্যথা শুরু হবে, মাঝে মাঝে খিঁচে ধরতে পারে পেট। যে কোনো মুহূর্তে কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবেন।
একজন বাচ্চাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমি নিজেও হতবাক, এতটুকু একটা মেয়ের প্রথম প্রেগনেন্সিতে এত ক্রিটিক্যাল একটা কেস। হতাশার শ্বাস ছাড়ে রাখে। পাশে বসে থাকা নম্রমিতার থমথমে মুখ দেখে বুকে টেনে নেয় সে। আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, একে ছাড়া কিছু চাই না আমার। যাই হয়ে যাক, আপনি শুধু এই মানুষটাকে যেভাবে গুটির ভেতর নিয়ে যাবেন সেভাবেই ফেরত দিন আমাকে। আর কিছু চাই না আমার, কিছু না। আর জীবনের সন্তানের নাম মুখে আনবো না। এমন নম্র থাকলে চলবে, আর কাউকে লাগবে না। আমার যদি কিছু হয়ে যায় তবে তুমি আরেকটা বিয়ে করে নিও রাফি। সময়টা মাঝরাত। হুট করেই ঘুম ভেঙে যায় নম্রমিতার। অসহ্য রকম ব্যথায় মাঝে মাঝেই এমন ঘুম ভেঙে যায় তার। পেট কেমন যেন খিসে ধরছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন খামচি মেরে ধরে আছে। ঘুমের মাঝেই দুই হাত বেডে ঝাপটায় নম্রমিতা। একেবারে কাটা মুরগির মতো ছটফট করছে সে। নম্রমিতার অস্থিরতা আর বেডের ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় রাকিবের। চট করে নম্রমিতার মাথা নিজের বুকে টেনে এক হাত বাড়িয়ে মেডিসিনের বক্স টেনে নেয় সে। বিগত এক সপ্তাহ ধরে এমন ঘটনা মাঝে মাঝেই ঘটে। ডক্টরের দেওয়া মেডিসিন খাইয়ে নম্রমিতাকে নিজের বুকের মাঝে লেপ্টে ঝাপটে ধরে রাখে, যেন সে প্রয়াস চালাচ্ছে প্রিয়তমাকে দুনিয়ার সকল কষ্ট থেকে দূরে রাখার। একেবারে নিজের বুকের মাঝে চুপটি করে লুকিয়ে রাখতে চায় সে। মাঝে মাঝে নীরবে কাঁদে সে। 5 ওয়াক্ত নামাজের শেষে সে নিজের জন্য কিছু চায় না, বরং তার সবটুকু চাওয়া এই একটা মানুষের তরে। বেশ খানিকটা সময় পর শান্ত হয় নম্রমিতা। ব্যথা কমে এসেছে তার। প্রাণ ভরে শ্বাস টেনে নিজেও জড়িয়ে ধরে রাকিবকে। অতঃপর ক্ষীণ কণ্ঠে বলে ওঠে উপরোক্ত কথা। রাকিব কোনো প্রতিক্রিয়া দেখায় না, রাগ কিংবা অভিমান প্রকাশ করে না। আস্তে ধীরে নম্রমিতার মাথা রাখে বালিশে। নিঃশব্দে উল্টো দিকে মুখ ফিরে নিজেও শুয়ে পড়ে পাশের বালিশে। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে শোনা যাচ্ছে ভারী ভারী নিঃশ্বাসের শব্দ। নম্রমিতার হাসি পায়। সে জানে রাকিব কাঁদছে। তার কান্না নিঃশব্দহীন। নীরবে একে একে অশ্রুকণারা গড়িয়ে পড়ে জলধারার ন্যায়। আজকাল রাকিবকে প্রায়শই কাঁদতে দেখে সে, কখনো লুকিয়ে তো কখনো প্রকাশ্যে। রাকিবকে কাঁদতে দেখলে ভালো লাগে নম্রমিতার। মনে হয় ভালোবাসা এখনো মরে যায়নি। আজ তার জীবন তো ঠিক আগের মতো, আবার হয়তো আগের চেয়েও বেশি প্রাণবন্ত। নিজের ভাগ্যের উপর নিজেরই আফসোস হয় তার। এত ভালোবাসা তার কপালে আদৌ সইবে তো? অচিরেই হারিয়ে ফেলবে না তো? শুনছো, এদিকে তাকাও। রাকিব আগের মতোই নির্বাক, একইভাবে শুয়ে আছে। এবারে পিক করে হেসে দেয় নম্রমিতা। হাসতে হাসতে বলে, আরে বাবা, এখনো মরে টরে যায়নি তো, তাতেই একজন মুখ ঘুরিয়ে শুয়ে আছে। এরপর তো দেখবো। বজ্রের বেগে নম্রমিতাকে জড়িয়ে ধরে তার গলায় মুখ ডুবিয়ে দেয় রাকিব। রাকিব যে আরো বেশি করে কাঁদবে এখন, তা নম্রমিতার জানা। সে ইচ্ছে করেই করে এমন। রাকিবকে অভ্যস্ত হতে হবে এগুলোর সাথে, নয়তো হুট করে পাওয়া আঘাত সে সইতে পারবে না। ধীরে ধীরে সহনীয় আঘাতের ধাক্কা কম লাগে, কিন্তু হুট করে পাওয়া কোনো দুঃসংবাদ মানুষকে খুব বিশ্রী ভাবে ভেঙে দেয়। নম্রমিতা চায় না রাকিব ভেঙে পড়ুক। তার জন্য যে অনেক বড় এক দায়িত্ব রেখে যাবে সে। নম্রমিতার ভালোবাসাটুকুও যে রাকিবকেই দিতে হবে। আমাকে কষ্ট দিয়ে খুব বেশি মজা পাও, তাই না? একদিন দেখবে তোমার কাছে সব থাকবে, কিন্তু আমিটাই থাকবো না। কাকে কষ্ট দেবে তখন? রাফিদ, মাঝরাতে কিসব কথা বলছো তুমি? দুজনে একসাথে ছুটি নিলে চলে নাকি? আমি পাগল হয়ে যাবো নম্র, আর নিতে পারছি না। প্লিজ নম্র, প্লিজ। আমি আর পারছি না এই কথাগুলো হজম করতে। রেহাই দাও আমাকে, একটু বাঁচতে দাও। জল গড়িয়ে পড়ে নম্রমিতার চোখের কোণ ঘেঁষে। তারও যে যেতে ইচ্ছে করে না। এত এত সুখ ছেড়ে কে যেতে চায়? কাউকে ভীষণ ভাবে ভালোবাসলে নিজেকে ভেঙে চুরে ভালোবাসতে হয়। রাফিদ তার সর্বোত্তম উদাহরণ। রাফিদের মতো এমন পাগল প্রেমিক, অতুলনীয় হাজবেন্ড পাওয়ার যোগ্য তো সে নয়। যেন বাদলের যেন বানরের গলায় মুক্তার মালা ঝুলিয়ে দিল বিধাতা। আর ভাবতে পারে না নম্রমিতা। ভাবনার মাঝেই ঘুমে ঢুলে আসে চোখ। ঘুমন্ত প্রিয়তমার কপালে সিক্ত ঠোঁট ছোঁয় রাফিদ। বেশ অনেকটা সময় ধরে কপালে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে কি যেন বলে। আবারও গভীর চুমু আঁকে সেখানে। আরো একটা রাত নির্ঘুম করে তার। ঘুম উৎসর্গ হয় সৃষ্টিকর্তার নিকট আহাজারিতে। প্রিয়তমাকে সুস্থ সালামত ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় লুটিয়ে পড়ে সিজদায়। ডক্টরের চেম্বারে পাশাপাশি বসে আছে রাফিদ আর নম্রমিতা। হাতে কিছু টেস্টের রিপোর্ট। ডক্টরের মুখ থমথমে। অনেক বেশি আশঙ্কায় খানিকটা ফ্যাকাশেও লাগছে। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ডক্টর। অতঃপর রাফিদের উদ্দেশ্যে বলে ওঠে,
মিস্টার চৌধুরী, আই অ্যাম সরি, আপনাদের 2 সন্তানের মধ্যে একজন আর নেই। ইতিমধ্যে তার শরীরের পচন সৃষ্টি হয়েছে। মূলত এই কারণেই আপনার ওয়াইফের পেইন হচ্ছে ভীষণ রকম। কেস রীতিমতো ক্রিটিক্যালের দিকে যাচ্ছে। ডক্টরের কথা শুনে থম মেরে বসে থাকে নম্রমিতা। কোনো রকম অনুভূতি কাজ করছে না তার মাঝে। নিজেকে মানসিকভাবে বেশ খানিকটা শক্তপোক্ত করলেও ধাক্কা তো লাগছে। সন্তান হারানোর ব্যথা একজন মায়ের চেয়ে বেশি বোঝার ক্ষমতা পৃথিবীতে যার কারণ নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার কান্না আসছে না, একটুও না। তবে কি অতিশোকে পাথর হয়ে গেল? নম্রমিতার পরিস্থিতি সম্পর্কে নানা রকম আলাপচারিতা চলছে ডক্টরের সাথে রাফিদের। এই মুহূর্তে অ্যাবর্শন করার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ নম্রমিতার গর্ভে এখনো একটা সন্তান জীবিত আছে। আবার মৃত বাচ্চাকে পেটের মধ্যে রেখে দিলে মা আর জীবিত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। রনক হাঁটু মুড়ে বসে আছে রুহেলের কবরের সামনে, চোখে তার জল। নত শিরে বিড়বিড় করে বলে ওঠে, তুমি না থেকেও যে থেকে গেছো রুহেল, তোমার মৃত্যু আমাদের মাঝে তোমাকে রেখে দিয়ে গেছে। তুমি চলে গিয়েও আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে রয়ে গেছো। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার, বরং যা আছে তা হলো কৃতজ্ঞতা। আমার তুহাকে বাঁচিয়ে, পরোক্ষভাবে আমাকে বাঁচিয়ে দিয়েছো তুমি। জানো, এর আগে তুহা তোমার নাম মনে তো দূর, মুখেও আনতো না। তোমার প্রতি তার ছিল না কোনো ভালোবাসা আর না ঘৃণা। কিন্তু তোমার মৃত্যু তার মনে একটা বিশেষ জায়গা করে দিয়েছে তোমাকে। আমার যে কষ্ট হয় রুহেল, ভীষণ কষ্ট হয়। তার সবটুকু জুড়ে যে আমি একাই থাকতে চেয়েছিলাম, কেন থাকবে সেখানে তোমার অস্তিত্ব? আমি যে মেনে নিতে পারি না, এ যে আমার ভীষণ বড় এক ব্যর্থতা। আজ অনেকগুলো দিন পরে রনক এসেছে রুহেলের কবরের সামনে। জোহরের নামাজ শেষে কবর জিয়ারত করে একাকী দুঃখ বিলাস করে সে। তার অভিযোগ করার মতো কোনো জায়গা নেই, তবুও অভিমান হয়। মাঝে মাঝে প্রশ্ন ছুঁড়ে দেয় সৃষ্টিকর্তার নিকট। ভালোবাসার মানুষের সামান্যতম ভাগও যে কাউকে দেওয়া যায় না। দিনের শুরুটা গুমোট, আকাশে নেই কোনো রোদের ছিটে ফোঁটা। তারপরও কেমন যেন ভ্যাপসা এক গরম। মাথার উপর ফ্যান চলা সত্ত্বেও ঘেমে নিয়ে একাকার নম্রমিতা। আগামী সপ্তাহে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে তাকে। আজই হসপিটালে অ্যাডমিট করতে হবে। এই কয়েকদিন ডক্টরদের নিরীক্ষণে রেখেই পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। খুব বেশি সমস্যা হলে সময়ের আগে সিজার করে নেওয়া হবে। মূলত এই কারণেই শেষের 1 সপ্তাহ তাকে হসপিটালাইজ থাকার সিদ্ধান্ত নেন নম্রমিতার ডক্টর। মেডিসিন পুশ করে অক্ষত রাখা হয়েছে মৃত বাচ্চাটাকে। তবে খুব বেশি দিন এমন ভাবে রাখা সম্ভব নয়। এতে ক্ষতি হতে পারে নম্রমিতার। যেহেতু তার গর্ভেই পচনরোধক মেডিসিন দেওয়া হচ্ছে, তাই শারীরিক অক্ষমতাও দেখা দিতে পারে অনেক সময়। আবার জীবিত বাচ্চার শারীরিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে খানিকটা। যেহেতু জরায়ুতে থাকা অ্যামনিওটিক তরলের মাঝে ভাসমান অবস্থায় থাকে ভ্রূণ, ভ্রূণের যাবতীয় পুষ্টি উপাদান সরবরাহের কাজ করে এই তরল। তাই মৃত ভ্রূণকে অক্ষত রাখার উদ্দেশ্যে ব্যবহার করা সামান্যতম পচননাশক ঔষধও খানিকটা প্রবেশ করছে জীবিত ভ্রূণের দেহে, যার মাত্রা সামান্য বেশি হলে ভ্রূণের মৃত্যু নিশ্চিত। গাড়িতে যন্ত্রণা ছটফট করছে নম্রমিতা। ব্যথায় শরীর যেন নীল হয়ে যাচ্ছে তার। দ্রুত থেকে দ্রুততর বেগে গাড়ি ড্রাইভ করছে রাফিদ। পিছনের সিটে নম্রমিতার মাথা কোলে নিয়ে বসে আছেন আনোয়ারা খাতুন। নানান রকম দোয়া দরুদ পাঠ করে ফুঁক দিচ্ছেন তিনি নম্রমিতার শরীরে। এদিকে ব্যথায় কুকড়িয়ে উঠছে নম্রমিতা। জল ছাড়া মাছের মতো কাতরাচ্ছে সে। অতিরিক্ত ব্যথায় পেট যেন ছিঁড়ে যাচ্ছে তার। 2 পা দিয়ে দলাই মলাই করে চলেছে সিটের কাপড়। যন্ত্রণায় চোখ মুখ বের হয়ে আসছে যেন। মাঝে মাঝে দমটাও আটকে আসছে যেন। এই বুঝি সে নেই হয়ে গেল, যন্ত্রণায় ছিঁড়ে দিল শরীর, হারিয়ে গেল না ফেরার দেশে। রাফিদ কোনরূপ ট্রাফিক রুলস না মেনে বেগতিক হারে গাড়ি চালাচ্ছে। সামনে তার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব নম্রমিতাকে হসপিটালে নিয়ে যাওয়া। তার নম্রমিতা কষ্টে আছে, পিছন থেকে ভেসে আসছে তার কুকিয়ে ওঠার আহাজারি। নিতে পারছে না রাফিদ। মন চাইছে নিজের প্রাণের বিনিময়ে হলেও তার প্রাণ পাখিকে শান্তি দিক, তার কষ্ট কিছুটা কমে যাক, কিন্তু তা যে অসম্ভব। কিছুক্ষণ আগেই হসপিটালে অ্যাডমিট হতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল নম্রমিতা, অথচ কয়েক মুহূর্তের মাঝেই অসম্ভব রকম পেন শুরু হয়ে যায় তার। ফলস্বরূপ সেই অবস্থাতেই বেরিয়ে পড়ে তারা নম্রমিতাকে নিয়ে। পিছনের গাড়িতে আরিয়ান চৌধুরী আর তোহা আসছে নম্রমিতার যাবতীয় জিনিসপত্র নিয়ে। ডক্টরকে আগে থেকেই পরিস্থিতি সম্পর্কে সব জানিয়ে রেখেছিল তোহা। তিনি গেটের কাছে অপেক্ষা করছিলেন তাদের জন্য। এক মুহূর্ত দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নম্রমিতাকে দেখে ডক্টরের হাত পা ঠান্ডা হয়ে যায়। ক্যারিয়ার জীবনে এই প্রথম এমন একটা কেস হ্যান্ডেল করছে সে। মেয়েটাকে দেখে ভেতরে
মাতৃসত্তা হু হু করে কেঁদে ওঠে যেন। শরীর কেমন যেন রক্তশূন্য হয়ে পড়েছে নম্রমিতার। ব্যথায় নীল হয়ে গেছে মুখটা, চোখ উল্টে বেরিয়ে আসছে যেন। কি বীভৎস লাগছে দেখতে তাকে। নম্রমিতার আহাজারিতে আশেপাশে সকলের চোখে জল। ডক্টর স্ট্রেচারে করে চট জলদি তাকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ওটিতে ঢোকার মুখে নম্রমিতা টেনে ধরে রাফিদের হাত। গলা থেকে স্বর বের হচ্ছে না তার, তবুও অনেক কষ্টে থেমে থেমে বলে ওঠে, আমার দায়িত্বটাও তোমার উপর দিয়ে গেলাম বলে রাগ করো না। জীবনটা নতুন করে শুরু করবে। আমি না থাকলেও থেকে যাব তোমার মনে। আমার শেষ চিহ্ন রেখে যাচ্ছি তো। ডুকরে কেঁদে ওঠে রাফিদ। পরপর বেশ কয়েকটা চুমু এঁকে দেয় নম্রমিতার সারা মুখে, কপালে। অতঃপর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আমি তোমাকে যেতে দেবো না নম্র, আমি কিছুতে যেতে দেবো না। তুমি এখানে থাকো, ভেতরে গেলে তুমি আর ফিরবে না। আমি কিছুতেই যেতে দেব না। আমার চাই না কাউকে, মেরে ফেলো বাচ্চাটাকে, তো আমার তোমাকে চাই। দুনিয়ার সবকিছু বদল আমি তোমাকে চাই। জল ছেড়ে মাছের মতো ছটফট করে মরে যাবো আমি তোমাকে চাই না নম্র। আমাকে ছেড়ে যাবে না, তুমি কিছুতেই যাবে না। মিস্টার চৌধুরী, আমাদের ভেতরে নিয়ে যেতে দিন, নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওনাকে ভেতরে যেতে দিন। ডক্টরের কথা ফ্যাল ফ্যাল করা দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফিদ। কথা খেয়ে হারিয়ে ফেলেছে যেন সে। কি বলবে সে? নম্রমিতা ভেতরে গেলে যে আর ফিরবে না, আবার ভেতরে না গেলেও যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি করা উচিত তার? নম্রকে ফিরে পেতে গেলে কি করতে হবে তবে? আরিয়ান চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। অপরদিকে নম্রমিতাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটির মধ্যে। রাফিদ চিৎকার করছে, নম্রমিতাকে যেন ভেতরে না নিয়ে যাওয়া হয়। অনুরোধ করছে ডক্টরদের কাছে। প্রাণপণে ছুটে যাওয়ার চেষ্টা করছে সে। গিয়ে খপ করে আটকে ফেলতে চাইছে নম্রমিতাকে, কিন্তু রনক আর আরিয়ান চৌধুরী দুইজন পুরুষ মানুষের সাথে একসাথে পেরে উঠছে না সে। একেবারে জাপটে ধরে আছে তারা। কিছুতেই ছুটতে পারছে না রাফিদ। তার নম্রমিতাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তার থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে নম্রমিতা, অথচ সে কিচ্ছু করতে পারছে না। চিৎকার করে ডাকছে রাফিদ নম্রমিতাকে, যেতে বারণ করছে, কিন্তু আজ কেউ তার কোনো কথা শুনছে না। সবাই একেবারে উঠে পড়ে লেগেছে তাকে নম্রমিতার থেকে দূরে সরানোর জন্য। ওটির দরজা বন্ধ হওয়ার সাথে সাথে হাঁটু মুড়ে বসে পড়ে রাফিদ। হাঁটুতে মাথা ঠেকিয়ে শব্দ করে কেঁদে ওঠে সে। হসপিটালে প্রতিটা মানুষ থমকে গেছে রাফিদকে দেখে। এত প্রগাঢ় ভালোবাসা আগে হয়তো কখনো দেখেনি তারা, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। স্ত্রীকে হারানোর ভয় কেউ যে এত আকুল হতে পারে তা তাদের জানা ছিল না। পুরুষ মানুষ মূলত কাঁদে কম, তারা যে একেবারে কাঁদতে পারে না এমনটা না, বরং আমাদের সমাজ তাদের কাঁদতে দেয় না। জন্মের পর থেকেই ধীরে ধীরে তাকে শিখিয়ে দেওয়া হয় পুরুষ মানুষকে কাঁদতে নেই, কান্নারত পুরুষ মানেই দুর্বল। অথচ আমরা ভুলে যাই দিন শেষে তারাও একটা মানুষ। হৃদয় নামক এক যন্ত্র তাদের মাঝেও অনবরত পাম্প করে, অনুভূতি ধারণ করে নিজের মাঝে। পুরুষ মানুষের সুখ হয়, দুঃখ হয়, কষ্ট হয়, বেদনা হয়, তাদের বুকেও চিনচিনে ব্যথা অনুভূত হয়। প্রিয়জনের হারানোর শোকে তারাও দিন দুনিয়া ভুলে যায়। একজন পুরুষের চোখ থেকে বেরিয়ে আসা জল অনেক বেশি মূল্যবান, তাও যদি হয় প্রিয়তমা স্ত্রীর জন্য। অল্প আঘাতে পুরুষ কাঁদতে পারে না, একেবারে দুমড়ে মুচড়ে যাওয়ার শেষ লক্ষণ হলো তাদের কান্না। নম্রমিতার মা আর আরুষিকে খবর পাঠিয়েছিল তোহা। ইতিমধ্যে তারাও হসপিটালে এসে উপস্থিত হয়েছে। রাফিদের কড়া নির্দেশে ওই বাড়ির আর কাউকে সাথে সাথে নিয়ে আসেনি তারা। মেয়ের এন অবস্থায় মায়ের মন হু হু করে কেঁদে ওঠে। প্রেগন্যান্সির মাঝে একবার তারা এসেছিল নম্রমিতার কাছে, তবে লজ্জায় বেশিক্ষণ থাকেনি সেখানে। মূলত তাদের লজ্জা রাফিদের কাছে। তিনি চোখ মেলাতে পারেন না জামাইয়ের চোখে। রাফিদা প্রয়োজন ছাড়া ওই বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না। শুধুমাত্র নম্রমিতার খুশির কথা ভেবে মাঝে যোগাযোগ রাখে আরুষির সাথে। আপা, আমার মেয়েটা আমার মেয়েটা কোথায় আপা? আনোয়ারা খাতুন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, হাত ধরে পাশে বসে আশ্বাস দেন। অতঃপর অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠেন, সব ঠিক হয়ে যাবে, আপনি শান্ত হন। নম্রমিতা আমাদের সকলের কাছে অনেক আদরের। এতগুলো মানুষের আহাজারি তিনি ফিরিয়ে দিতে পারবেন না। আমাদের দুই মায়ের কোল থেকে মেয়েকে ছিনে নিতে পারবেন না তিনি। আমাদের নম্রর কিচ্ছু হবে না। তার কিছু হলে যে আমার ছেলেটা জীবিত থেকেও মরে যাবে, এতটা নিষ্ঠুর তিনি হতে পারেন না। এতগুলো মানুষের জীবন আটকে যে মেয়েটাতেই, তাকে এভাবে হারিয়ে যেতে দিতে পারবেন না তিনি, কিছুতেই না। ডুকরে কেঁদে ওঠেন তিনিও। আরুষি একপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওটির দিকে। তার
একমাত্র বড় বোন, তার ছায়া প্রদানকারী বটগাছের মতো মানুষটা আজ মৃত্যুর সাথে লড়ছে। চোখ থেকে জল বেরিয়ে আসে তার। নম্রমিতার এমন অবস্থা দেখে ভয় জেগে বসেছে তোহার মনেও। রনক কান্নারত তোহাকে বুকে টেনে নেয়। তার নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। অল্প পরিচয়ে নম্রমিতা তার কাছে বেশ অনেকটা আপন হয়ে গেছে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটার এমন অবস্থা পরিবারের কেউই যেন মেনে নিতে পারছে না। ইতিমধ্যে খবর পেয়ে রনকের পরিবারের সবাই উপস্থিত হয় হসপিটালে। অনেকটা সময় পেরিয়ে গেছে। রাফিদ এখনো আগের মতোই হাঁটু গেড়ে বসে মাথা ঠেকিয়ে রেখেছে হাঁটুতে। এবার বেশ চিন্তা হয় আরিয়ান চৌধুরীর। রাফিদের কাঁধে হাত রাখতেই সে ঢলে পড়ে মেঝেতে। হসপিটাল জুড়ে আরো একবার শুরু হয় অরাজকতা। ডক্টর, নার্স আর পরিবারের মানুষগুলো ছুটাছুটি। পাশের কেবিনেই অ্যাডমিট করা হয় রাফিদকে। মায়ের স্ট্রোক হয়েছে রাফিদ। মায়ের স্ট্রোকে রোগীর মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িক বন্ধ হয়ে আবারও চালু হয়। অতিরিক্ত টেনশন আর শঙ্কায় শরীর ছেড়ে দিয়েছে তার। মিস্টার আরিয়ান চৌধুরী, আপনার ছেলে বেডে নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। প্রায় 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে নম্রমিতাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো ডক্টরদের পক্ষে কিছু বলা সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে একজন করে নার্স কিছু প্রয়োজনের জন্য বাইরে আসছেন। পরিবারের সকলের উৎকণ্ঠা আরো খানিকটা বাড়িয়ে দিয়ে নিরস মুখে আবারও ঢুকে পড়ছেন ওটির মধ্যে। এদিকে রাফিদের জ্ঞান ফেরেনি, তাই অযথা সেই রুমে কাউকে ভিড় করতে বারণ করেন ডক্টর। ফলস্বরূপ সকলে নম্রমিতার সুখবরের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে ওটির বাইরে। ইতিমধ্যেই হুট করে রাফিদের নিখোঁজ হওয়ার ঘটনা আরো একবার নাড়িয়ে দেয় পুরো পরিবারকে। এবার শক্তপোক্ত আনোয়ারা খাতুনও হু হু করে কেঁদে ওঠেন। পরিবারের প্রাণ ভোমরা এই দুটো মানুষ, অথচ আজ কেউই ভালো নেই। জীবন তাদের থেকে কিসের হিসেব নিচ্ছেন জানা নেই তার। একজন নার্সের দেখানো পরিষ্কার আর ফাঁকা একটা ঘরে দাঁড়িয়ে আছে রাফিদ। অতঃপর পরিষ্কার এক টুকরা কাপড় বিছিয়ে নামাজে দাঁড়ায় সে। নামাজের প্রতিটা সূরার সাথে সাথে তার চোখ হতে নির্গত হয় অশ্রুধারা। নামাজের মাঝে অনিচ্ছা সত্ত্বেও ফুপিয়ে কাঁদছে সে। 2 রাকাত নফল নামাজ আদায় করে 2 হাত মেলে ধরে সৃষ্টিকর্তার দরবারে। ইয়া মাহবুদ, আমি তোমার কাছে দ্বিতীয়বার আমাদের কিছু চাইতে এসেছি। শেষবার অভিযোগের শুরু বলেছিলাম, নবনমিতা কেন আমার হলো না? কি দোষ ছিল আমার ভালোবাসায়? কেন তুমি তাকে আমার না করে অন্য কারো ঝুলিতে ঢেলে দিলে? তাকে আমার দ্বারা গুজারিশ করেছি বারংবার, তুমি আমায় নিরাশ করনি। সময়ের ফিরে নম্র আমার হয়েছে, আমার ভালোবাসা ফিরে এসেছে আমার কাছে। আজ আমি সেই ভালোবাসা আবারও ফিরে পেতে এসেছি মাহবুদ। হে রহমানের রহিম, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার জীবিত অবস্থা তাকে মৃত ঘোষণা করো না। আমি সহ্য করতে পারবো না। দরকার হলে আমার আয়ুষ্কালও তাকে দিয়ে দাও, কিন্তু বেঁচে থাকা অবস্থায় এমন কিছু শুনিও না। হে মাহবুদ, আর কেউ না জানুক, তুমি তো জানো আমার প্রাণ ভ্রমর সে। তাকে ছেড়ে কিভাবে বাঁচবো আমি? তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। আর কিচ্ছু চাই না, কখনো কিচ্ছু চাইবো না। শুধু আমার নম্রকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও তাকে। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে রাফিদের। অসুস্থ শরীর নিয়ে বেশিক্ষণ ঠিক মতো বসে থাকতে পারছে না, ছেড়ে দিচ্ছে শরীর। অতঃপর কাঁদতে কাঁদতেই একসময় লুটিয়ে পড়ে মেঝেতে। নার্সের কথা মতো রুমে ঢুকে রাফিদকে অজ্ঞান অবস্থায় পান আরিয়ান চৌধুরী। অস্থির চিত্তে ডক্টরকে ডাক দেন তিনি। আবারও শুরু হয় রাফিদের ট্রিটমেন্ট। এক নাগাড়ে আরো 2 ঘন্টা পেরিয়েছে। রাফিদকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। ফলস্বরূপ গভীর ঘুমে সে। বসে থাকতে থাকতে মাত্রই চোখ লেগে এসেছিল তোহার। রনকের কাঁধে মাথা দিয়ে মাত্রই চোখ বুজেছে সে। এমত অবস্থায় হুট করে অফ হয় ওটির লাইট। আরো সে চিৎকার দিয়ে বলে ওঠে, আমার আপু, আমার আপু, আমার আপু আছে তো? অপারেশন শেষ, কিন্তু আমার আপু। 3 জন ডক্টর বেরিয়ে আসেন একসাথে। তাদের মুখ থমথমে। তাদের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে নম্রমিতার মা। আরো সে 2 হাতে জড়িয়ে ধরে তাকে। পরিবারের সকলেরও খানিকটা আন্দাজ হয়ে গেছে ঘটনা। আরিয়ান চৌধুরী কিছু বলে ওঠার আগেই ভেসে আসে সদ্যজাত বাচ্চার কান্নার শব্দ। পেছনে তাকাতেই লক্ষ্য করেন নার্সের কোলে তোয়ালে পেছনে একটা ফুটফুটে বাচ্চা করুণ সুরে কাঁদছে। সেও বুঝতে পেরেছে তার মায়ের ফাঁকি দেওয়ার ঘটনা। তার বিদায় বেলার আগাম বার্তা কি সেও পেয়েছে? হুট করে 3 জন ডক্টর একসাথে বলে, কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, বাচ্চা আর মা দুজনেই গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা করুন। একেবারে থোয়া হয়ে গেছেন আরিয়ান চৌধুরী। খুশির মাত্রা এতটা বেশি যে এই মুহূর্তে তার ঠিক কেমন ভাবে রিয়াক্ট করা উচিত বুঝে উঠতে পারছে না। উপস্থিত সবাই আরো একবার কেঁদে দেয়, যে কান্নার মাঝে নেই কোনো বেদনা।
বরং যা আছে তা প্রাপ্তি আর উল্লাসের বহিঃপ্রকাশ। আজ সত্যি মিরাক্কেল হয়েছে। বাচ্চাকে সুস্থভাবে বের করা গেলেও পেশেন্টকে কোনোভাবেই স্টেবল করা যাচ্ছিল না। এমনকি একসময় তার হার্টবিটও প্রায় বন্ধ হয়ে যায়। আমরা মনে মনে তাকে মৃত ঘোষণা করে ফেলি, কিন্তু বিধাতার লীলাখেলা বোঝা যে বড্ড মুশকিল। হয়তো কারোর ভালোবাসার জোয়ারে সাথে পেরে ওঠেনি তার সিদ্ধান্ত, কারোর আবেগের লুকিয়ে পড়া কান্না থেকে হুট করেই বদলে ফেলেছেন সিদ্ধান্ত। জোরে শ্বাস টেনে ওঠে পেশেন্ট। নাও, শি ইজ আউট অফ ডেঞ্জার। তবে অনেক কেয়ারফুলি রাখতে হবে। তাকে অনেক বেশি ধকল গেছে এই কয়েক মাসে। তার উপর দিয়ে শরীরের ন্যূনতম শক্তিটুকুও অবশিষ্ট নেই। 6 বছর পর কোমরে শাড়ির আঁচল গুজে ছোট নুরির পিছনে পুরো রুম জুড়ে ছোটাছুটি করছে নম্রমিতা। নুরি কখনো ব্যালকনিতে, আবার কখনো বেডের এপার থেকে ওপার ছুটে বেড়াচ্ছে। তাকে খাওয়াতে গিয়ে নাস্তানাবুদ অবস্থা নম্রমিতার। বিগত 30 মিনিট ধরে অর্ধেক খাবারটাও শেষ করানো যায়নি। ক্লান্ত হয়ে বেডে বসে পড়ে নম্রমিতা। নুরি মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে ওঠে, অতঃপর জেদি কণ্ঠে বলে ওঠে, আব্বু না আসলে আমি খাবো না। খাবো না মানে খাবো না, একটুও না। এইটুকু মেয়ের এমন একগুঁয়েমি আর জেদ দেখে বরাবরই অবাক হয় নম্রমিতা। তার ধারণা একমাত্র রাফিদের জন্যই মেয়েটা দিনকে দিন এমন বাদর হচ্ছে। তার জেদ ক্রমাগত বাড়তেই থাকছে। রাগে দৃষ্টিতে নুরির দিকে তাকায় নম্রমিতা। কণ্ঠ খানিকটা উঁচু করে বলে ওঠে, বয়স মাত্র 6, অথচ তোমার সব কথা আমার শুনে চলতে হবে। এত জেদ কোথা থেকে আসে? যেমন জেদ দেখিয়েছো তেমন আজকে সারাদিন না খেয়েই থাকবে, একটা বারও খাবারও পাবে না। মায়ের উঁচু কণ্ঠের আওয়াজে কাচুমাচু হয়ে যায় নুরির মুখ। চোখে ভিড় করে অশ্রুকণারা। কাঁদো কাঁদো মুখে তাকায় নম্রমিতার দিকে। তবুও মন গলে না নম্রমিতার। শব্দ করে হেঁটে বের হয়ে যায় রুম থেকে। মুখভঙ্গি দারুণ কঠোর। আমার নুরি পাথর কি আজও বকা খেয়েছে আমার কাছে? বেডের শেষ প্রান্তে আধা বসা অবস্থায় 2 পা বিছানার নিচে ঝুলিয়ে রেখে পড়াশোনায় ব্যস্ত নুরি। মুখটা একেবারে কাঁদো কাঁদো অবস্থা। রাফিদ সদ্য অফিস থেকে বাড়ি ফিরেই বুঝতে পারে মেয়ের অভিব্যক্তি। আজও নিশ্চয় নম্রমিতার কাছে বকা খেয়েছে সে। রাফিদের আদুরে কণ্ঠ শুনে জোরে জোরে কেঁদে দেয় নুরি। এক দৌড়ে ছুটে গিয়ে কোমর পেঁচিয়ে জাপটে ধরে তাকে। কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে সে। রাতের দ্বিতীয় প্রহর। রাফিদের কাঁধে মাথা রেখে মোহাচ্ছন্ন দৃষ্টিতে আকাশ পানে চেয়ে আছে নম্রমিতা। পুরপুরে শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে সর্বাঙ্গ। শরীর জুড়ে কেমন যেন এক ঝিম ধরা অনুভূতি শিহরে পৌঁছে গেলে যেমন অবশ হয়ে পড়ে শরীর, তেমনই এক অনুভূতিতে ছেয়ে আছে তার দেহ মন। বড্ড ভালো লাগছে। আবেগে রাফিদের হাতখানি আরো খানিকটা শক্ত করে চেপে ধরে সে। ঠোঁটের হাসি চওড়া হয় রাফিদের। দুষ্টুমিরা কিলবিল করতে থাকে মাথায়। অতঃপর এক হাতে নম্রমিতার কোমর জড়িয়ে ধরে আরো খানিকটা কাছে টেনে নেয়। মোহনীয় কণ্ঠে বলে ওঠে, নম্র, আমার একটা ইচ্ছে অপূর্ণ আছে আজও। কি ইচ্ছে? খোলা আকাশের নিচে আমাদের দ্বিতীয় বাসর। ছি, অসভ্য। ওরে আমার সভ্যবতী, আপনার মতো সভ্য হলে এতদিনই আর মা ডাক শুনতে হতো না আপনাকে। হয়েছে হয়েছে, রুমে চলো এবার। নুরি একা ঘুমিয়ে আছে। হুম, একদমই না। মাঝরাতে ছাদে এসে চন্দ্রবিলাস করার ইচ্ছে জেগেছিল তোমার। আমি সঙ্গ দিয়েছি। এবার আমাকে একটু আমার চন্দ্রে পাড়ি দিতে দাও। বুড়ো বয়সে এসব আদি খেতে করতে লজ্জা করে না তোমার? একটু না। বেশ খানিকটা সময় রাফিদের কোলে বসে নম্রমিতা কিছু একটা ভাবলো। অতঃপর মুখে হাসি ফুটিয়ে মুখোমুখি বসে রাফিদের। উল্লাসী কণ্ঠে বলে ওঠে, ওকে, আমি রাজি, তবে আমারও একটা শর্ত আছে। কি? নুরির তো 6 বছর হয়ে গেল, তুমি কি চাও না ওর একটা ভাই আসুক? রাফিদ এক ঝটকায় কোল থেকে সরিয়ে দেয় নম্রমিতাকে। হতভাগ্য দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকায় নম্রমিতা। আক্রোশে ফেটে পড়ে রাফিদ। আঙুল উঁচিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। থমথমে মুখে নেমে যেতে নেয় ছাদ হতে। নম্রমিতার আবেগের পশটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই কথাটুকু বলার জন্য ঠিক কতখানি সাহস সঞ্চয় করতে হয়েছে সেটা একমাত্র সেই জানে। ঠোঁট ভেঙে কান্না আসে তার। ছাদের কার্নিশ ধরে মেঝেতে বসে পড়ে সে। মুষলধারে বৃষ্টির মাঝে রাফিদ দাঁড়িয়ে আছে খোলা আকাশের পানে চেয়ে। আচমকা ছাদের ওই প্রান্ত থেকে দৌড়ে আসে নম্রমিতা। বাঁধ ভাঙা নদীর মতো আছড়ে পড়ে রাফিদের বুকে। 2 হাতে শক্ত করে চেপে ধরে কোমর।
আর কখনো বলবো না এমন। প্লিজ তাকাও আমার দিকে। রাফেদ নিরুত্তর থাকতে চেয়েও পারল না, উল্টো ঘুরে জোরসে জড়িয়ে ধরলো নমনীতাকে, একেবারে বুকের সাথে চেপে, পারে তো একেবারে ঢুকিয়ে নেয় বুকের ভিতর। কণ্ঠ তার ভাঙা ভাঙা, বলে, শেষ। নূরের জন্মের সময় যে অবস্থা আমার উপর দিয়ে গেছে, দ্বিতীয়বার হলে নির্ঘাত মৃত্যু। সে পুরোনো দিনে আঘাতগুলো বারবার এভাবে কেন জাগিয়ে দিল নম্র? আমার যে কষ্ট হয়, পাগল পাগল লাগে। নম্রমিতা বিড়াল ছানার মতো আরো খানিকটা লেপ্টে গেল রাফিদের সাথে। অতঃপর প্রশান্তিতে দুই চোখ বুজে স্মৃতির পাতা হাঁটতে বেড়ায়। অতীত। জ্ঞান ফেরার সাথে সাথে পরিবারের সবাইকে একজোট অবস্থায় তার কেবিনে দেখে মলিন হাসে নম্রমিতা। পুরো শরীর ব্যথায় কুকড়ে যাচ্ছে। নিষ্পলক চাহনিতে দেখে সকলের খুশির রেশ, অনুভব করে তাদের আদুরে আলিঙ্গন। তবুও নম্রমিতার চোখ খুঁজে বেড়ায় বিশেষ একজন মানুষকে, তার একান্ত ব্যক্তিগত সেই মানুষটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে তার মন। অগত্যা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, রাফিদ কই? সবাইকে এখানে দেখছি, কিন্তু ওকে কেন দেখছি না? বাবুকে কোলে নেবে না? রাগ করেছে আমার উপর? আনোয়ারা খাতুন যত্ন সহকারে হাত বুলিয়ে দেন নম্রমিতার মাথায়, অতঃপর চাপা স্বরে বলেন, আমার ছেলেটা ভালো ছিল না রে মা। তার প্রাণ ভোমরা যে মানুষটা, তার কষ্টে সে কিভাবে ঠিক থাকে বল? ঘুমের মেডিসিন দেওয়ায় এখন নিস্তেজ আছে সে। আনোয়ারা খাতুনের কণ্ঠে চাপা বিষাদ। নম্রমিতার একাধারে যেমন কষ্ট লাগছে, সেই সাথে ভালো লাগার অনুভূতিও হচ্ছে বেশ। হয়তো তার জীবনের প্রথমাংশের সময়ে ছিল অনেকখানি তিক্ততা, তবে সময়ের গতিবিধিতে তা আজ প্রাপ্তির খাতায়। বুকের ভেতরে তিক্ততার লেশমাত্র অবশিষ্ট নেই। বিশুদ্ধ ভালোবাসার স্বচ্ছতা ধুয়ে মুছে ফেলেছে সকল তিক্ততা। কড়া মেডিসিনের ফলে ঘুমে জুড়ে আসছে চোখ, অথচ বুকের কাছে কি যেন ভারী ভারী ঠেকছে। অনিচ্ছা সত্ত্বেও আলতো চোখ ফেলে তাকায় নম্রমিতা, আবিষ্কার করে রাফিদের উষ্ণ শরীর, আলতো করে মাথা ঠেকানো তার বুকে। গলার কাছটা অনেকটা ভেজা ভেজা। নম্রমিতা আদুরে গলায় বলে ওঠে, ইস, পাগলটা এখনো কেমন করছে দেখো। আমি ঠিক আছি তো, এখনো কান্না করতে হয়? চকিতে চোখ তুলে তাকায় রাফিদ, অশ্রুসিক্ত চোখ আড়াল করার বৃথা চেষ্টা করে খানিকটা কেশে স্বাভাবিক করে নিজেকে। অতঃপর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে ওঠে, কই কান্না করছে? ভুল দেখেছ। রাফিদের মিথ্যা ধরা পড়ে গেলেও আর লজ্জা দেওয়ার ইচ্ছে পোষণ করলো না নম্রমিতা। হালকা হেসে দুই হাত বাড়িয়ে আবারও তাকে বুকে আসার আহ্বান জানায়। রাফিদও বিনা বাক্য ব্যয়ে চুপটি করে প্রিয়তমার উষ্ণ আলিঙ্গনে মিশে রইল। বর্তমান। মাঝরাতে ভিজে চুপচুপে দুই মানব মানবী মেতেছে একে অন্যতে। বৃষ্টি ছন্দপতনের সাথে সাথে ওঠানামা করছে তাদের উষ্ণ আলিঙ্গনের। ছাদের ছোট চিলেকোঠার ঘরে হয়েছে আজ তাদের ঠাঁই। হয়তো বৃষ্টি ভেজা শীতল শরীরের উষ্ণতা প্রয়োজন, তাই এই আয়োজন। বাহিরের বৃষ্টির বেগের সাথে হয়তো বেড়ে চলেছে প্রিয়তমের সোহাগ। দাদের ঘরে ঘাপটি মেরে লুকিয়ে আছে রিফাত। আজ সে বেশ বড়সড় এক অন্যায় করেছে। এতক্ষণে হয়তো তোহা জেনেও গেছে সে ব্যাপারে। মায়ের মারের হাত থেকে বাঁচার একমাত্র উপায় দাদির ঘর। সেই ভাবনা নিয়েই দাদির ঘরে এসে লুকায় রিফাত। রিফাত, রিফাত, কই তুমি? সামনে আসো শুধু একবার। আজকে পিঠের সব কটা ছাল আমি তুলে নেব তোমার। সামনে এসো বলছি। মায়ের কণ্ঠস্বর শুনে দাদির শাড়ির আঁচল ধরে আরো গুটিসুটি মেরে তার পিছনে লুকিয়ে পড়ে সে। ভয়ে মুখটা কাচুমাচু। তোহা পুরো বাড়ি খুঁজে যখন রিফাতকে কোথাও পেল না, অবশেষে আসলো শাশুড়ি রুমে। অতঃপর কণ্ঠে রাগ বজায় রেখে ভদ্রতার সহিত বলল, আম্মা, আপনাকে না কতবার বলেছি ওই বাঁদর ছেলেটাকে একদম আস্কারা দিবেন না। আজকে স্কুলে কি কাণ্ড করেছে জানেন? প্রিন্সিপাল কল করেছিল। ছাড়ো না বৌমা, বাচ্চা মানুষ এই বয়সে বদমাশি করবে না তো কখন করবে? বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে সব। না আম্মা, আজকে ও অনেক বড় অন্যায় করেছে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। এইটুকু একটা ছেলে, মাত্র 4 বছর বয়স, এই বয়সে মেয়েদের ফুল দিয়ে বেড়াচ্ছে, আবার না নিলে চর থাপ্পড়ও দিচ্ছে। ভাবতে পারছেন আপনি কি ডেঞ্জারাস হচ্ছে দিনকে দিন? তোহার অভিযোগ শুনে ঠোঁট টিপে হাসেন তিনি, কিন্তু মিশে মিশে খানিকটা গাম্ভীর্যের ভাব বজায় রেখে রিফাতকে হাত ধরে টেনে আনেন সামনে। অতঃপর খানিকটা নমনীয় দৃষ্টি নিক্ষেপ করে বলেন, আমাদের রিফাত কি এমন কিছু করেছে? আমার কি দোষ দাদি আম্মা? নুরিকে তো আমার ভালো লাগে অনেক। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কেন কথা বলবে? আমি আছি না, যা কথা বলার আমার সাথেই বলবে ও। নুরি তো তোমার থেকে বড় আব্বা, এভাবে মারতে হয় না। বেশ করেছি, মেরেছি।
আরও মারবো। আমার কথা শোনেনি কেন? কত করে না করেছিলাম স্কুলে কোনো ছেলের সাথে কথা বলতে। আমি তো ওর বিয়ে, যা বলার আমাকে বলবে, অন্য কারোর সাথে কেন কথা বলবে? আবার যদি এমন করে পা ভেঙে দেব, নুড়ি পাথরের, আর স্কুল আসতে পারবে না। কি মজা হবে? ছেলের কথা রীতিমতো ঘুমড়ি খায় তোহা। বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায় রিফাতের দিকে। সেই সাথে রাগী কণ্ঠে বলে ওঠে, বিএফ? এই ছেলে, এসব কি ভাষা? বয়স কত তোমার? মেয়েরে পিঠের ছাল তুলে নেবো একেবারে। তোহার রাগী কণ্ঠের উচ্চ স্বরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয় রিফাত। কান্নারত কণ্ঠে নিচের দিকে তাকিয়ে বলে ওঠে, নুরি তো আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর কখনো নুরিকে ভালোবাসবো না, আমার খেলনাও দেব না, একটা কথা বলবো না। পচা মেয়ে একটা, মামা বাড়িও যাব না, সবাই পচা, অনেক পচা। কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায় রিফাত। তোহা পিছু নেয় না, কারণ বাবার মতোই রাগ জেদ তার। কিছুতেই কোনো কথা বলবে না এখন। খানিকটা সময় দিলে নিজে থেকেই সব ভুলে গিয়ে ফিরে আসবে। অতঃপর শাশুড়ির পাশে মাথায় হাত দিয়ে বসে পড়ে সে। আচমকা কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে করে শাশুড়ি বোমা একসাথে হেসে ওঠে উচ্চ স্বরে। প্রকৃতি শান্ত, আকাশ মেঘলা হলেও গুমোট ভাব নেই। ফুরফুরে বাতাস হুড়মুড় করে এসে বাড়ি খাচ্ছে রুমের জানালা দিয়ে। খানিকটা শীত শীত আবহাওয়া, কেমন যেন শান্তির এক আচ্ছাদন। এত এত শান্তির মাঝেও অশান্ত তোহার মন। প্রতিনিয়ত ভেতরে ভেতরে পুড়ছে সে, দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতরটা। রনকের বুকে মাথা দিয়েও আর আগের মতো শান্তি পায় না যে। তাও একটু শান্তির খোঁজে বারবার অবুঝ দেহটার কাছে ছুটে যায় সে। মাঝরাতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছুটে আসে এই রুমে, যেখানে শায়িত অবস্থায় রয়েছে তার প্রিয়তম। চোখ পেটে বেরিয়ে আসে কান্নারা। আর কত, একটা বছর তো কম সময় নয়। রনক কি আর কখনো তাকে আগের মতো জড়িয়ে ধরবে না? সময়ে অসময়ে এক টুকরো ভালোবাসার আবদার নিয়ে উপস্থিত হবে না তার দুয়ারে? ডেলিভারির পর 4 মাস কেটেছে। নম্রমিতা প্রায় পুরোপুরি সুস্থ। ছোট নুরি এই কয়দিনে মায়ের চেয়ে বেশি বাবাকে পেয়েছে, তাই হয়তো সে বাবার প্রতি আসক্ত বেশি। পরিবারের সকলের অন্তঃপ্রাণ নুরি। নুরি হলো পুরানো এক টুকরো সুখ। তাই তো রাফিদ প্রথমবারের মতো মেয়েকে কোলে নিয়ে এই নামেই ডেকেছিল, অজস্র আদরে ভরিয়ে দিয়েছিল তাকে। রাফিদের আদরে অতিষ্ঠ হয়ে নুরি এক পর্যায়ে জোরে সোরে কেঁদে ওঠে। রুম ভর্তি সকলে রাফিদের পাগলামো দেখে উচ্চ স্বরে হেসেছিল বটে। দুই পরিবারের আলোচনায় আগামী মাসেই পূর্ণাঙ্গভাবে বিয়ের সিদ্ধান্ত হয় তোহা আর রনকের। তোহাও এই পর্যায়ে পুরনো ট্রমা কাটিয়ে উঠে মন থেকে খুশি হয় সবকিছুতে। আগে থেকে মোটামুটি সব রকম কেনাকাটা করা থাকায় অল্প দিনের মাঝেই আয়োজন করতে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় না তাদের। হলুদের দিন সকলের চোখ ফাঁকি দিয়ে রনক আসে, শুধুমাত্র তোহাকে হলুদ লাগাবে বলে। এত লোক সমাগমের মাঝে রনককে নিজের রুমে দেখে হতবাক তোহা। বিস্ময় কিছু বলে ওঠার আগে উন্মুক্ত স্বল্প মেদযুক্ত পেটে শীতল ছোঁয়া পেতেই শিউরে ওঠে তোহা। রনকের মুখে মিটি মিটি হাসি। তোহার বুকের মাঝে ডিম ডিম শব্দের কম্পন বেড়ে চলেছে ক্রমাগত। অথচ ভাবলেশহীন রনক নিজের কাজটুকু শেষ করে তোহাকে চোখ টিপ দিয়ে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায় সে। দ্রুত ব্যালকনির দিকে এগিয়ে যায় তোহা। ভীত চোখে নিচে তাকাতেই রনককে সুস্থভাবে হেঁটে বেরিয়ে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। সকাল থেকে বেশ কয়েকটা শাড়ি পরে আবারও খুলে দিয়েছে নম্রমিতা। রুমের অবস্থা বেহাল, চারিদিকে এটা সেটা ছড়ানো। বিয়ে বাড়ি মানেই অগোছালো থাকবে সবকিছু, কিন্তু নম্রমিতা সেই ধাঁচের মেয়ে নয়। সব সময় সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখার অভ্যস্ত সে। আজ হঠাৎ করে রুমের এই করুণ অবস্থা দেখে সরু চোখে তাকায় রাফিদ। বেডের এক কোণে চুপচাপ বসে আছে নম্রমিতা, মাথা নিচু করে কি যেন ভাবছে, সেই সাথে ভারাক্রান্ত মন। রাফিদ নিঃশব্দে নম্রমিতার পাশে গিয়ে বসে। এরপর তার এক হাত পুড়ে নেয় নিজের হাতের মুঠোয়। শব্দ করে চুমু খায় নম্রমিতার ডান হাতের পিঠে। নম্রমিতা কিছু বলে না, শাড়ি পছন্দ হচ্ছে না? আমি পছন্দ করে দিই। চোখ তুলে তাকায় নম্রমিতা। চোখের কোণে পানি জমেছে। রাফিদ বিচলিত হয় খানিকটা, আলতো হাতে মুছিয়ে দেয় নম্রমিতার চোখের পানি। আমাকে দেখতে অনেক খারাপ হয়ে গেছে, তাই না? পেট কেমন মোটা হয়ে গেছে, আর একটুও ভালো লাগছে না, তাই না? নম্রমিতার কথায় রাফিদ হালকা হাসে।
একথা সত্য যে আগের চেয়ে দেহগত সৌন্দর্য অনেকখানি কমে গেছে নম্রমিতার। প্রেগন্যান্সির সময় যে ঝড়ঝাপটা গেছে তার উপর দিয়ে। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে রাফিদ বলে ওঠে, দেহের প্রেমে পড়লে আজ তুমি অন্য কোথাও থাকতে নাম্র। তাকিয়ে দেখো আম্মুর দিকে, বয়সের ফলে চামড়া চলে গেছে, চোখে মুখে কুচকানো চামড়া। অথচ আব্বু আজও নিয়ম করে তার কপালে চুমু খায়, ভালোবাসে তাকে। দৈহিক সৌন্দর্য যদি সব হতো, তবে আজ তাদের মাঝে থাকতো যোজন যোজন দূরত্ব। নম্র, তুমি আমার কাছে প্রথম দিনের মতোই সুন্দর আর পবিত্র। কলঙ্ক তো চাঁদেও আছে, তার সৌন্দর্যের উপমায় আমরা তাকিয়ে বেছে নিই। কলঙ্কিন সৌন্দর্য ফকফকে সাদা রঙের মতো, একেবারে ফ্যাকাশে, দৃষ্টির আকর্ষণে আসে না। খানিকটা সময় কাটে একান্তে তাদের প্রেমময় ক্ষণে। এরপর নম্রমিতার হাতে একটা বাসন্তী রঙের শাড়ি ধরিয়ে রুম থেকে বের হয়ে যায় রাফিদ। বিদায় বেলা বড্ড কঠিন সময়। তোহার বিদায় বেলা সকলের সাথে নুরিও কেঁদেছে বেশ। নিষ্পাপ শিশু মনও বোধহয় বুঝেছিল আজ থেকে পুকুর করলে আর সে চড়তে পারবে না, পাবে না এত শত আদর ভালোবাসা। রাফিদের বুকের ভেতরটা দুমড়ে আসে। সেদিনের ছোট বোনটাকে আজ অন্যের হাতে তুলে দিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। তবুও নিয়তিকে যে মেনে নিতেই হয়। তোহাকে গাড়িতে তুলে রাফিদ শক্ত করে আলিঙ্গন করে রনককে। অতঃপর নিচু গলায় বলে ওঠে, দুঃখ কি কখনো তার ধারে কাছে আসতে দেয়নি। যা চেয়েছে তাই পেয়েছে, তবে ওর জেদ নেই, আছে শুধু অভিমান। আমার বোনের বাচ্চা ছিল, মনের যত্ন নিও। শুধু এটুকু চাইব, সারা জীবন তোমার কাছে। সজ্ঞানে কখনো তার কিংবা তার মনের অযত্ন হতে দেব না, কথা দিলাম। ফোনের রিংটোনের শব্দে ধ্যান ভঙ্গ হয় তোহার। ভাবনার সুতো ছিঁড়ে বেরিয়ে আসে বাস্তবে। এই অসময়ে রাফিদের কল পেয়ে বেশ অনেকটাই অবাক হয় তোহা। চিন্তাগ্রস্ত হয়ে ফোন কানে ধরতেই ভেসে আসে রাফিদের উদ্বিগ্ন কণ্ঠস্বর। তোহা, খুব বেশি ব্যস্ত না থাকলে এখনই বাড়িতে আয়, ভীষণ দরকার। রনকের বুক থেকে মাথা তুলে ললাটে চুমু খায় তোহা। অতঃপর রিফাতকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। নম্রমিতা মাত্রই ক্লাস শেষ করে বেরিয়েছে। ইতিমধ্যে রাফিদের কল পেয়ে মুচকে হাসে। রিসিভ করে মস্করা সূচক কিছু বলার আগেই রাফিদ উদ্বিগ্ন কণ্ঠে তাকে বাড়ি ফিরতে বলে ফোন রেখে দেয়। অবাক হয় নম্রমিতা। বর্তমানে সে একটা কলেজের প্রফেসর। মার বোনের দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে সে। রাফিদ এই বিষয়ে কখনো আপত্তি করেনি, বরং চাচা চাচির আসল চেহারা জানার পর থেকে পরোক্ষভাবে আরুষিকে সাহায্য করে ওই বাড়ি ছাড়তে। সেই সাথে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আসতো তাদের অ্যাকাউন্টে, যার সবটাই রাফিদ আড়াল থেকে করেছে। রুমে 3 জন মানুষ ছাড়া আর কেউ নেই। রাফিদ মাঝে মাঝে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে। নম্রমিতা আর তোহা একে অপরের দিকে চাওয়াচাই করছে, কিন্তু ব্যাপারটা আসলে কি কারোরই বোধগম্য হচ্ছে না। ঠোঁট দুটো গোল করে বেশ জোরে জোরে বার কয়েক শ্বাস ছাড়ে সে। অতঃপর রুক্ষ কণ্ঠে বলে ওঠে, রনকের অ্যাক্সিডেন্টে পরিকল্পিত ছিল। আটকে ওঠে তোহা। কথাটা যেন ধাক্কা লাগে বুকে এসে। চোখের কোণে এসে ভিড় জমায় অনাকাঙ্ক্ষিত জলরাশিরা। নম্র, তোমার মনে আছে আমার আর তারিনের পিকগুলোর কথা, যেটা তোমার ফোনে পাঠিয়েছিল কেউ? হ্যাঁ, কিন্তু ওর সাথে ভাইয়ার অ্যাক্সিডেন্টে কি সম্পর্ক? সজীবের কথা মনে আছে, যে তোমাকে বলেছিল আমার আর তারিনের সম্পর্কের কথা? আমার আর তারিনের পিক একমাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে তার ক্যামেরায় ছিল। তাই কৌশলে তার অগোচর এক বন্ধু মারফত অনেকদিন ধরে বিষয়টা নিয়ে খোঁজ চালাচ্ছিলাম। অবশেষে তোমার ডেলিভারির কয়েকদিন আগেই জানতে পারি এসব সজীবের কাজ, কিন্তু আসল কারণটা স্পষ্ট ছিল না। এরপর তোমাকে নিয়ে আর তোহা বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে বিষয়টা মাথা থেকে পুরোপুরিভাবে বের হয়ে যায়। হুট করেই রনকের অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে সজীবের সাথে দেখা হয় কাকতালীয়ভাবে। সেখানে চেপে ধরে তাকে। অবশেষে যা জানলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এতক্ষণ থম মেরে বসে রাফিদের সমস্ত কথা শুনছিল তোহা। অবশেষে অধৈর্য হয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, তার জন্য রনকের ক্ষতি করলো কেন? তাকে তো আমি চিনিও না। মাথা নত করে নেয় রাফিদ। তোহার চোখে চোখ রেখে কথা বলার সাহস হচ্ছে না তার। নিচু গলায় বলে, সজীব প্রথম থেকে নম্রকে পছন্দ করত। ঠিক পছন্দ নয়, ওই কাছের সব মেয়ে এক রাতের খেলার জিনিস। নম্রকে পেতে চাইতো সবসময়, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার ফলে সাময়িক সময়ের জন্য তার লালসা ডুবে গেছিল। হুট করে আবারও যখন আমার সাথে বিয়ে হলো নম্রর, নতুন করে সেই লালসায় চেপে বসে তার। নম্রকে পেতে মরিয়া হয়ে পড়ে। সে কারণে আমাদের মাঝে ভাঙন ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এরপর যখন সফল হলো না, তখনও টার্গেট হয়ে পড়িস তুই। তোর মাধ্যমে বাড়িতে ঢুকতে চেয়েছিল। এরপর নম্রকে পাওয়া ওর জন্য সহজ হয়ে যেত।
কিন্তু হুট করে রনকের সাথে তোর বিয়ে হয়েছে, আর সেই সময় ও দেশের বাইরে ছিল। আসার পর সবটা জেনে রনককে মারার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে রনক বেঁচে গেলেও কমায় চলে যায়। রাগে মুখশ্রী কঠোর হয়ে ওঠে নম্রমিতার, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে ওঠে, ওই জানোয়ারটার ফাঁসি হওয়া উচিত। এত অন্যায় করার পরেও কিভাবে লাগামহীন ঘুরে বেড়াচ্ছে সে। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে নিজের কর অন্যায়ের শাস্তি পাচ্ছে। HIV রোগে আক্রান্ত সজীব, যার কোনো চিকিৎসা নেই। এত এত অর্থ প্রাচুর্য বাঁচাতে পারলেও না আজ তাকে। মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে তোহা। রাফিদ আর নম্রমিতা করুণ চোখে তাকায় তার দিকে। তোহাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই তাদের কাছে। তোহা অপেক্ষা করবে রনকের, সারা জীবন অপেক্ষা করবে। আজও তার মনে পড়ে রনকের অভিমানী কণ্ঠ, তার দুষ্টুমি ভরা আবদারগুলো। রনক কোনোদিনও আগের মতো সুস্থ হবে কিনা তোহার জানা নেই, তবে সে প্রতীক্ষায় কাটাবে আজীবন। প্রিয়তম, আমার তিক্ত বুকের বাপাস, তুমি ছাড়া নেই আমার কোনো অবকাশ। নম্রমিতাকে বুকের মাঝে চেপে ধরে রাফিদ। খানিকটা সময় কাটে নীরবতায়। উষ্ণ বুকের ঠিক মাঝখানে তপ্ত ঠোঁট ছোঁয়ায় নম্রমিতা। গাঢ় এক চুম্বন এঁকে দেয় রাফিদের বুকের মাঝে। অতঃপর ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি। প্রাপ্তির হাসি হাসে রাফিদ। এতগুলো বছর তারা কাটিয়ে দিল একসাথে, অথচ কেউ কাউকে ভালোবাসি বলেনি, বরং প্রতিনিয়ত অনুভব করতে গেছে একে অপরের ভালোবাসার গভীরতা। প্রিয়তমা, আমার প্রাণ ভ্রমর তুমি, আমার তিক্ত বুকের বাপাসের প্রশান্তি তুমি, হাজারো তপ্ততার মাঝে মুষলধারা বৃষ্টির মতো প্রশান্তি তুমি, আমার রিক্ত জীবনের সিক্ততা তুমি, আমার জীবন মরণ স্বপ্ন সবটুকুই তুমি, শুধুই তুমি। সমাপ্ত।